তীব্র খচখচ আর গা চুলকানিতে গাঢ় ঘুমটা হালকা হতে শুরু করলো মায়ার। ঘুমের মধ্যে শরীরে জ্বালা পোড়ার অনুভূতি হতেই কপাল কুঁচকে বিরক্ত প্রকাশ করলো তাতে। গাঢ় ঘুমের রেশ কাটতে না পেরে পাশে ফিরে শুতে চাইলে কোথাও যেন একটা ঢুকে পড়ছে ধীরে ধীরে। শরীরে অদ্ভুত কিছুর উপস্থিতি পেল ঘুমের মাঝেই, যেটা শরীরের জায়গায় জায়গায় চুলকানির রেশ বৃদ্ধি করছে। বিশেষ করে নাকে, মুখে, কাঁধে চুলকানির রেশ অনেকটা ঠাহর করতেই গাঢ় ঘুমটা ধীরেই হালকা হতে লাগলো মায়ার। বিরক্ত প্রকাশ করে ঘুম ঘুম চোখ টেনে খুলতে গিয়ে পলক ঝাপটে মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে নিল চোখে কিছু লাগতেই। অলস ভঙ্গিতে আবারও মায়া একইভাবে চোখ খুলতে গিয়ে নিজের অবস্থান পেল অন্ধকার কিছুর ভেতর। কোথায় আছে সেটার ধারণা তৎক্ষণাৎ করতে পারল না ও। মায়ের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত হতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় হলো নিজের অবস্থান নিয়ে। তখনও থম মেরে শুয়ে রইল নিষ্ক্রিয় মস্তিষ্কে। অন্ধকার জগতে শুয়ে থেকে অলস ভঙ্গিতে তাকিয়ে রইল অল্প আলোয় উকি দেওয়া সেই সূর্যের রোশনির দিকে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মায়া যখন অলস ভঙ্গিতে উঠে বসতে চাইল, নিজের শরীরের তীব্র চুলকানি অনুভব হতেই, কিন্তু উঠে বসতে গিয়ে যখন নিচের দিকে ডেবে যাচ্ছিল শরীর, তখনই মায়ের মস্তিষ্ক ভয়ে তড়াক করে জেগে উঠল আশপাশটা নিয়ে। ভয়ার্ত মায়া নড়াচড়া বন্ধ করে সতর্ক হলো। ঘুমের রেশ কাটিয়ে খোলা চোখে আশপাশটা তাকাতেই বুঝলো মায়েরা কোনো মচমচে পাতার স্তূপে ঢেকে আছে। সাত সকালে মায়ের গায়ে পাতার বিষয়টা বুঝলো না, রাতের কথাও তেমন মনে করতে পারছে না। শুধু ভয়ার্ত ভঙ্গিতে নিজের শরীর থেকে পাতার স্তূপ সরাতে সরাতে কানে ভাসল মানুষের তীব্র কোলাহল আর মাথার ওপর কিসের যেন গমগমে শব্দ। মায়া তৎক্ষণাৎ ধরতে পারল না এত শব্দগুলো কিসের। ভয়ার্ত মায়া শুধু আতঙ্কিত হলো নিজেকে নিয়ে। মায়ের মনে হলো সে রাতে নিজের বিছানায় শুয়েছিল, কিন্তু সকালে উঠে নিজেকে কোনো এক পাতায় ঘেরা বিছানায় পাওয়াটা চারটেখানি কথা নয়। মায়ের ধারণা ওকে কোনো এক দুষ্টু বজ্জাত জিনের দল উঠিয়ে নিয়ে এসেছে নিজেদের আস্তানায়। সেজন্য মায়া এই জঙ্গলে পড়ে আছে। আচ্ছা, মায়ের সাথে যে জুই রাতে ঘুমিয়েছিল, ওকেও কি ধরে এনেছে দুষ্টু জিনের দল, নাকি মায়াকে একাই আনলো? আতঙ্কিত মায়া নিজের গায়ের পাতার স্তূপ যতই সরাতে চাইল, ততই শরীর হারিয়ে গেল শুকনো পাতার নিচে। শুধু অল্প মাথা বের করে থাকলো খোলা আকাশের দিকে তাকিয়ে। মায়া ছটফটের মধ্যেই দেখল মাথার উপর আকাশে বেশ কিছু হেলিকপ্টারের উপস্থিতি। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো নিজেদের অবস্থান অপরিচিত কোনো এক জঙ্গলে দেখে। মায়া আশপাশটা আতঙ্কিত চোখে ঘুরে তাকাতে তাকাতে রাতের ঘটনাগুলো মনে করতেই অস্থির উত্তেজিত মনে আশেপাশে রাফাকে খুঁজল। রাতে দুজন একসাথেই পাহাড় থেকে লাফ দিয়েছিল। মায়া যদি বেঁচে থাকে তাহলে রাফাও মায়ের আশেপাশে কোথাও থাকার কথা। ডুবন্ত পানিতে ডুবে মানুষ যেমন অল্প মুখ বের করে মাথা ভাসিয়ে রাখে, ঠিক তেমনই মায়া নিজের অল্প মাথা ভাসিয়ে আশেপাশে হাত ফিরিয়ে রাফাকে খুঁজল অস্থির গলায় ডেকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে মচমচে পাতার ভেতর রাফার অবস্থান পেয়েও গেল মায়া। রাফার হাতে হাত আঁকড়ে পাতার ওপর সাঁতার কাটার মতো টানতে লাগলো ওপরে তুলতে চেয়ে, কিন্তু মায়া রাফার হাত যত টানছে ততই যেন পাতার ভেতর ডুবে যাচ্ছে ঠাঁই না পেয়ে। মায়া বুঝলো এইভাবে ওরা এই খাত থেকে উঠতে পারবে না, বরং আরও গহীনে ডুবে গেলে ওঠা মুশকিল হবে দুজনার। মায়া রাফার হাত আঁকড়ে স্থির হতে হতে রাফাকে ডাকলো উঁচু গলায়। অল্প সময়ের ব্যবধানে রাফারও হুঁশ ফিরল মায়ের মতো করেই। এত ওপর থেকে পড়ে দুই বান্ধবী বেঁচে আছে সেই খুশিতে আত্মহারা হয়ে রাফা পাতার ওপর দিয়ে মায়াকে জাপটে ধরলে মায়া তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল আতঙ্কে, এই এই খবিস মাইয়া, ছাড় আমারে। পাহাড় থেকে পড়া না মরলেও এখন নিশ্চিত তোর কারণে মরবো। ভালোবাসা পরে দেখাস, আগে নিজের জান বাঁচাইয়া লই, ছাড়। মায়ের আতঙ্কিত কথায় রাফা তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিতেই বুঝল সত্যি সত্যি ওরা যত নড়াচড়া করছে ততই যেন পাতার ভেতর ডুবে যাচ্ছে। মায়া রাফা দুজনই আশেপাশে তাকালো ওপরে উঠতে চেয়ে, কিন্তু ওপরে ওঠার মতো কোথাও কোনো রাস্তা খুঁজে না পেয়ে বুঝলো ওরা হয়তো বিশাল কোনো খাদে পড়েছিল রাতে। সেই খাদটা কতটা গভীর জানা নেই, তবে পানিবিহীন শুকনো খাদে পাহাড়ি গাছের পাতা জমে জমে সমতল ভূমির মতো হয়ে আছে। হুট করে দেখে বোঝার উপায় নেই এটা কোনো ভয়ঙ্কর খাদ হবে, অথচ ভাগ্য করে এই খাদই আজ মায়াদের জীবন বাঁচালো। আবার এই খাদ থেকে দ্রুত ওঠার রাস্তা খুঁজে না পেলে এই খাদই আজ মায়াদের মরণের কারণ হবে। দুই বান্ধবী জীবন বাঁচাতে চেয়ে নড়াচড়া করলো। ভাসমান পাতার উপর স্থির থাকার চেষ্টা করতেই রাফা আতঙ্কিত মুখে মায়াকে বলে উঠল, মায়া, আমরা এখান থেকে বের হব কিভাবে? চারপাশে এত পাতা দেখে মনে হচ্ছে আমরা বড়সড় কোনো পাতার খাদে পড়েছি। এখন উঠব কিভাবে? রাফার মতো মায়া নিজেও আতঙ্কিত নিজেদের অবস্থান নিয়ে। এই খাদ থেকে বেঁচে উঠবে কিভাবে জানা নেই, কিন্তু এর মাঝে রাফার কথাই মায়া বিরক্ত হয়ে বলল, কিভাবে উঠবো আবার? এই যে দেখ, তোর মাথার ওপর আমার জামাইয়ের হেলিকপ্টার ঘুরে, দেখছিস? এই হেলিকপ্টারে চড়ে আমি একা উপরে উঠব আর তোকে পাতার ভেতর কবর দিয়ে যাব। রাতে চিল্লাচিল্লি করছিলি না? মায়া, আমি মরতে চাই না, বাঁচতে চাই। তো এখন বেঁচে থাক এই পাতার মধ্যে।
আমাকে বলছিস কেন? মায়া হেলিকপ্টারের কথাটা এমনিই বলেছিল রাফাকে রেগে। মায়ের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না সত্যি সত্যিই হৃদ হেলিকপ্টার নিয়ে ওর সন্ধানে ঘুরে বেড়াবে পাহাড়ের বুকে, বা মায়ের মাথার ওপর ঘুরতে থাকা হেলিকপ্টারগুলো সত্যিই ওর জামাইয়ের হবে। মায়ের হেয়ালি কথাগুলো সত্যি হয়ে দাঁড়ালো। মায়াদের মাথার ওপর ঘুরতে থাকা এক ক্যাপ্টেনের চোখ পড়ল খাদের অতলে থাকা মায়া আর রাফার অল্প মুখটা। নড়াচড়া আর সন্দেহের বশে তৎক্ষণাৎ হেলিকপ্টার ঘুরে গেল মায়াদের আশেপাশে। রাফা তখন মায়ের কথায় বোকা হয়ে মায়ের দিকে এগিয়ে এসে শরীর ঘেঁষতে চেয়ে বলল, মায়া শোন না, আমার কাছে একটা বুদ্ধি আছে এই খাদ থেকে বের হওয়ার। রাগান্বিত মায়া আরও রেগে গেল রাফার শরীর ঘেঁষা দেখে। এমনি শরীর নিয়ে ঠাঁই পাচ্ছে না পাতার ওপর, তার উপর শরীরে প্রচুর জ্বালা পোড়া আর চুলকাচ্ছে তীব্রভাবে। এমন অবস্থায় রাফার শরীর ঘেঁষা মানে শরীরের জ্বালা পোড়া আরও বাড়িয়ে দেওয়া। মায়া পুনরায় রাফার উপর খেপে গিয়ে বলল, এই সর মাইয়া, একদম ঘেঁষাঘেঁষি করবি না। এমনি পাহাড়ি পাতার জ্বালায় শরীর চুলকাচ্ছে, এখন আবার তোর ঘেঁষাঘেঁষিতে শরীরে আগুন লাগছে। রাফা তুই সর, দূরে যা। মায়ের কথায় রাফা নিজের শরীরে তৎক্ষণাৎ জ্বালা পোড়া আর তীব্র চুলকানি অনুভব করতেই মায়ের কথায় তাল মিলিয়ে বলে উঠল, আরে তাই তো, আমার শরীরে চুলকাচ্ছে কেন মায়া? এমন একটা পরিস্থিতিতে রাফার এমন কথাটা বড্ড বেমানান লাগলো মায়ার কাছে। ওরা পাহাড়ি পাতার খাদে ডুবে আছে রাত থেকে। এসব পাতার ভেতরে অবশ্যই বিষাক্ত পোকামাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের বসবাস রয়েছে। আল্লাহ সহায় বলে এখন পর্যন্ত এইসব পাতার ভেতর থেকে কোনো বিষধর সাপ উঠে আসেনি আর ওদের কামড় দেয়নি। কিন্তু তাই বলে আর কতক্ষণ বাঁচবে ওরা এইভাবে? আল্লাহ না করুক পাহাড়ি কোনো বিষধর সাপের তাড়নায় পড়লে দুজনের জান যাবে দুই ছোবলে। আর এখন দুজনের গা চুলকাচ্ছে, হয়তো এইসব পাতার ভেতরে থাকা বিষাক্ত পোকামাকড় উঠেছে ওদের গায়ে, সেজন্য শরীর জ্বালা পোড়া আর তীব্র চুলকানি হচ্ছে। মায়া রাফার কথার তেড়া উত্তর দিতে দিতে বলল, তোর শরীরে আমি রাতে চুলকানির পাউডার ঢেলে দিছিলাম, মনে নেই? সেই জন্য তোর শরীর এখন জ্বালা পোড়া করছে, বুঝেছিস? তুই আমার। মায়ের কথা শেষ হওয়ার আগেই দেখলো চোখের সামনে অল্প দূরে একটা হেলিকপ্টারকে তীব্র গমগমে শব্দ তুলে নামতে। সেখান থেকে ক্যাপ্টেন আর দুজন বডিগার্ড দৌড়ে আসলো মায়াদের উদ্দেশ্যে। সত্যি সত্যি মায়াদের খোঁজ পেয়ে তৎক্ষণাৎ খবর পাঠালো একজন বডিগার্ড হৃদের কাছে। হৃদ তখন আকাশের বুকেই উড়ে বেড়াচ্ছিল মায়াদের খোঁজে। খবর পেতেই হৃদের হেলিকপ্টারটিও ঘুরে গেল মায়াদের উদ্দেশ্যে। ততক্ষণে এগিয়ে আসে ক্যাপ্টেন আর দুইজন বডিগার্ড সাহায্য করলো মায়াদেরকে ওপরে তুলতে। দড়ি ফেলে দুজনকে টেনে তুলতেই মায়া রাফা মাটির ওপর শুয়ে পড়ল শরীরের তীব্র ব্যথায় আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড সময় নিয়ে দুজনই উঠে বসলো আহত দুর্বল শরীরে। নিজেদের শরীরের দিকে তাকাতেই দুজনই ভূত দেখার মতো আটকে উঠে একে অপরের দিকে তাকিয়ে আবারও নিজেদের শরীরের দিকে তাকালো ঘুরে। পুরো শরীরের জায়গায় জায়গায় কাটাছেঁড়া দাগ। রাতে পাহাড়ের উঁচু নিচু পথে দৌড়াতে গিয়ে শরীরের জায়গায় জায়গায় কেটে গেছে পাহাড়ি ছোট বড় গাছে লেগে। অসংখ্যবার তো দুজন পাহাড়ের বুকে দৌড়াতে গিয়েও পড়েছিল রাতে। মায়া নিজের শরীর দেখে আহাজারি করে উঠল। গায়ের সাদা কলেজ ড্রেসটাও শেষ, পাহাড়ি লাল মাটিতে লাল লাল হয়ে আছে। সেই সাথে বেশ কয়েক জায়গায় গাছের ডালে টান লেগে ছিঁড়েও গেল। মায়ের হিজাব কই পড়েছে কে জানে, গায়ের ক্রসিং বেল্টটাও পায়ের ক্ষততে বাঁধা। মায়ের নতুন কলেজ ড্রেস ছিল এটা, মাত্রই কয়েকদিন আগে বানিয়েছিল। আজ রাফার জন্য ড্রেসটা শেষ। মায়া দুর্বল শরীরে উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের গায়ের ড্রেসটার দিকে তাকিয়ে রাফার উদ্দেশ্যে মেজাজ দেখিয়ে বলল, তুই আমার সাবান কিনে দিবি রাফা? দেখ, তোর জন্য আমার নতুন ড্রেসটার ইজ্জত শেষ। তুই শুধু সাবান না, তুই আমার ড্রেস ধুয়ে দিবি, তারপর ছেঁড়া জায়গাগুলো সেলাই পর্যন্ত কইরা দিবি, নইলে তোর খবর আছে, দেখিস। রাফা মায়ের গায়ের ড্রেসটার দিকে তাকালো। সত্যি সত্যি ড্রেসটা ছিঁড়ে গেছে। মায়া রাফাকে শুধিয়ে বলতে চাইবে তার আগেই ক্যাপ্টেন হাতের দুটো পানির বোতল মায়া রাফার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আপনারা ঠিক আছেন মিস? নিন, একটু পানি পান করুন দুজন। মায়া রাফা দুজনই নিজেদের ওপর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই দেখল ক্যাপ্টেন পানির বোতল হাতে মায়াদের দিকে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মায়া হাতের ড্রেসটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। বডিগার্ডগুলো কেমন মায়ের চেনা চেনা লাগলো, কিন্তু ক্যাপ্টেনকে অপরিচিতই লাগলো। মায়া আমতা আমতা করে পানিটা হাতে নিল। কে বা কারা হবে মানুষগুলো কে জানে, মায়া তো তাদের চেনে না। এখন এই মানুষগুলো যদি সাহায্যের নাম করে পুনরায় মায়াদের ক্ষতি করতে চায়, তাহলে আর লড়াই করার মতো এনার্জি মায়াদের শরীরে অবশিষ্ট নেই। মায়া সতর্কতা অবলম্বন করে পানির বোতলটা হাতে নিয়ে ভয়ার্ত মুখে আমতা আমতা করে জানতে চেয়ে বলল, আপনারা কারা? ক্যাপ্টেন অতি ভদ্রতা বজায় রেখে আন্তরিকতার সঙ্গে মায়ের কথার উত্তর দিতে দিতে বলতে চাইল, আমরা হৃদ খানের লোক ম্যাডাম, আপনার খোঁজে পুরো পাহাড়ি অভিযান চলছে। হৃদ খান আপনার। ক্যাপ্টেনের বাকি কথাগুলো শেষ হওয়ার আগেই মায়াদের মাথার উপর দেখা গেল পরপর দুটো হেলিকপ্টারের উপস্থিতি। মায়া হৃদের নামটা শুনতেই মুহূর্তেই মনে পড়ল কাল রাতে কল করেছিল হৃদকে মায়া। নিশ্চয়ই মায়াকে খুঁজতে ওর স্বামী আসবে, এটাই স্বাভাবিক।
মায়া নিজের আতঙ্কে কিভাবে ভুলে গেল নিজের স্বামীর কথা। রাতে যে আবেগ ঢেলে স্বামীকে ফোন করেছিল, এখন ততটাই মারাত্মকভাবে ওকে খুঁজছে হয়তো। মায়া তো রাতে মরলই না, উল্টো নিজের জন্য বিপদ বাড়ালো স্বামীকে কলটা করে। ওর স্বামী যেই মানুষ, মায়াকে সামনে পেলে আস্ত রাখবে না এবার। এই লোক তো জীবনেও কোনো কিছু ভোলে না, কড়াই কড়াই হিসেব করবে মায়ের থেকে সবকিছুর। মায়ের না বলে টুরে আসাটা তো মারাত্মক পাপ ছিল। মায়ের জীবন শেষ, জীবনটা তছনছ হয়ে যাবে যদি একবার পাষাণ জামাইয়ের হাতে পড়ে তো। জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচল, পাহাড়ের এত উঁচু থেকে লাফ দিয়েও মরল না মায়া। কিন্তু জামাইয়ের হাতে ধরা পড়ার ভয়ে আর আতঙ্কে মা এইবার মরে যাবে নিশ্চিত। আল্লাহ জানে ফ্রিতে কয়টা থাপ্পড় পড়ে গেলে। মায়া যতগুলো অপরাধ করেছে, এতে শুধু থাপ্পড় নয়, আরও ভয়ঙ্কর কিছু ওর কপালে আছে। কতদিন মায়া হৃদকে ইগনোর করলো, যোগাযোগ বন্ধ রাখলো, মিথ্যে বলে এঙ্গেজড হলো অন্য কারোর সাথে। তারপর আবার না করা সত্ত্বেও অবাধ্য হয়ে ট্যুরে এসে নিজের বিপদ বাড়ালো। আল্লাহ, এত অপরাধ মায়া কখন করলো? আতঙ্কে মায়ের মাথা ঘুরে চক্কর কাটার মতো চোখে ঝলমল করলো নিজের অপরাধের হিসেবগুলো। আচ্ছা, মায়া নিজের স্বামীর হাত থেকে বাঁচতে বেহুশ হওয়ার নাটক করলে কেমন হবে? দরকার হলে আগামী 7 দিন মায়া বেহুশ হয়ে পড়ে থাকবে, তারপরেও চোখ খুলবে না। যেদিন বুঝবে পরিবেশ ঠান্ডা হয়েছে, সেদিন না হয় মায়া চোখ খুলে দুনিয়াটা দেখবে, ততদিন না হয় ও বেহুশ থাকলো। আতঙ্কিত মায়া কি করবে তখনও বুঝতে না পেরে কলিজাটা লাফিয়ে উঠল ভয়ে। হৃদ পারে না হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। অস্থির উত্তেজিত হৃদ হেলিকপ্টার নামার আগেই সেখান থেকে লাফিয়ে পড়ল। হৃদকে হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়তে দেখে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ রাফার হাত চেপে ধরল পালানোর উদ্দেশ্যে। হৃদকে মায়াদের উদ্দেশ্যে দৌড়াতে দেখে মায়া আতঙ্কিত মুখে চেঁচিয়ে উঠে বলল, রাফারে, আমি শেষ। এতক্ষণ না মরলেও এবার নিশ্চিত মরব, দ্রুত পালা রাফা। বলতে বলতে মায়া রাফার হাত চেপে উল্টো পথে দৌড় দিল হৃদের হাত থেকে বাঁচতে। উপস্থিত 2 জন বডিগার্ড সহ ক্যাপ্টেন 3 জনই বোকার মতো থতমত খেয়ে গেল মায়াকে হৃদের ভয়ে দৌড়াতে দেখে। যে হৃদ খান রাত থেকে পাগলের মতো অবিরাম বউকে খুঁজে বেড়াচ্ছে, সেই বউ হৃদ খানকে ভয় পাচ্ছে কেন সেটাই বুঝল না ক্যাপ্টেন। মায়াকে হৃদের ভয়ে পালাতে দেখে হৃদ মেজাজ হারিয়ে চেঁচালো তৎক্ষণাৎ। মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, হৃদ দাঁড়া, আমি ধরতে পারলে তোর খবর আছে। হৃদের প্রতিটা চিৎকারে মায়ের কলিজা পর্যন্ত নড়ে ভয়ে আতঙ্কে। হৃদ যত চেঁচাচ্ছে মায়া ততই দৌড়াচ্ছে ভয়ে। মায়ের সঙ্গে পাল্লা দিয়ে রাফা আর দৌড়ে পারল না, কারণ শরীর ভেঙে আসছে আঘাতে আঘাতে ব্যথায়। এত কিছু ঘটে যাওয়ার পর পুনরায় নতুন করে দৌড়ানোর মতো শক্তি ওদের দুজনের শরীরে নেই। মায়া নিজেও এই অবস্থায় দৌড়ানোর সাহস পেত না, কিন্তু হৃদের ভয়ে শরীরের ব্যথা ভুলে শুধু আতঙ্কে দৌড় লাগালো। রাফাকে থেমে যেতে দেখে মায়া পুনরায় রাফার হাত চেপে দৌড়াতে চাইলে রাফা দুর্বলতায় হাঁপাতে হাঁপাতে নাকচ করে বলল, আমরা দৌড়াচ্ছি কেন মায়া? কার ভয়ে? এখানে তো সবাই আমাদের উপকার করতে এসেছে। হৃদ খানকে তো আমরা চিনি, তাহলে আমরা আবার দৌড়ানি দিচ্ছি কেন? আতঙ্কিত মায়া রাফার পেছনে হৃদকে দৌড়ে আসতে দেখে রাফার কথা শেষ করার আগেই বলল, তোর না দৌড়ালে চলবে, তোকে কেউ কিচ্ছু করবে না, কিন্তু আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না, গেলাম আমি। বলতে বলতে মায়া পুনরায় দৌড়ালো রাফাকে ফেলে। ততক্ষণে হৃদ মায়ার অনেকটাই কাছে। একজন তাগড়া বলিষ্ঠবান মানুষের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে অবশ্যই একজন কিশোরী মেয়ে পারবে না কখনো, হলেও তাই। চোখের পলকে কয়েক সেকেন্ডের ব্যবধানে মায়ের পা শূন্যে উঠে গেল। মায়ের ছোট্ট দেহ বন্দী হলো হৃদের বাহুতে। পেছন থেকে মায়াকে আঁকড়ে শূন্যে তুলতেই হৃদ নিজের ব্যালেন্স হারিয়ে ঘুরে গেল মায়াকে নিয়ে। খেই হারিয়ে পড়তে নিলেই মায়াকে নিয়ে বসে গেল শক্ত করে জাপটে ধরে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদের ভয়ে। নিজের পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই ভয়ার্ত মায়া আতঙ্কিত গলায় চেঁচিয়ে হৃদের কাছে ক্ষমা চাইল অনবরত। আমাকে মাফ করে দিন প্লিজ, আমি আর জীবনেও আপনার অবাধ্য হব না, এটাই শেষবার, প্লিজ প্লিজ মাফ চাই, আল্লাহ গো। হৃদের ভয়ে রীতিমতো মায়া থরথর করে কাঁপছিল অস্থির উত্তেজনায়। কিন্তু আতঙ্কিত মায়ের পেছনে জাপটে জড়িয়ে ধরে থাকা হৃদের মনোভাবটা ছিল ভিন্ন। বউকে হারিয়ে কতটা টানাপোড়েনের দহনে কেটে গেছে হৃদের বিগত সময়গুলো, সেটা শুধু হৃদই জানে। মায়া যদি জানতো, তাহলে এই মুহূর্তে হৃদকে ভয় না পেয়ে বরং অন্য কিছু করত, জাপটে জড়িয়ে হৃদের অশান্ত বুক শান্ত করত। কিন্তু মায়া হৃদের শত পাগলামো সম্পর্কে অবগত ছিল না, যার জন্য হৃদকে এই মুহূর্তে ভয় পাওয়া ছাড়া অন্য কিছুই মায়ের মাথায় আসছিল না। ঘায়েল হৃদ মায়াকে জড়িয়ে ধরতেই চুপ হয়ে গেল। হৃদের ভয়ঙ্কর নিশ্চুপতা বর্ণনা করছে তার রূহ ফিরে পেয়েছে মায়াকে পেয়ে। গোটা রাত থেকে এই পর্যন্ত হৃদ হারানোর তীব্র দহনে পড়েছিল এতক্ষণ। মায়াকে সামনে পেয়ে হৃদের আটকে আসা নিঃশ্বাসটা যেন চলছে ধীরে থেমে থেমে। হৃদ মায়াকে পেছন থেকে জাপটে জড়িয়ে সেই অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকলো মাটিতে। নিজের বলিষ্ঠ দেহে মায়াকে বন্দি করতে করতে মুখ ডুবালো মায়ার কাঁধে। মায়ের শরীর তখনও টকটক করে কাঁপছিল হৃদের ভয়ে।
আতঙ্কিত মায়া আরও অনুভব করল একই ভঙ্গিতে হৃদের শক্তপোক্ত দেহটাও কাঁপছিল মায়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মায়া বুঝল না হৃদের অস্থির উত্তেজনা আর ভয়ঙ্কর শরীরের কম্পনের বিষয়টা। বোঝার কথাও নয়। মায়া দেখেনি হৃদের শত পাগলামোগুলো মায়াকে হারিয়ে। মায়া শুধু মনে হচ্ছে ভীষণ অন্যায় করেছে আর এর জন্য হৃদকে ভয়ঙ্কর শাস্তি দিতে পারে। মায়া হৃদের শাস্তি থেকে বাঁচার জন্য পুনরায় আতঙ্কিত অস্থির গলায় হৃদকে মিথ্যে বলে বলল, আমাকে মারবেন না কেমন? আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি। আমি ট্যুরেও আসতে চাইনি। আমার আব্বু বলেছিল জুয়ের সাথে আসতে, সেই জন্য এসেছি। সত্যি বলছি। নিশ্চুপ হৃদ তখনও একইভাবে মায়ের কাঁধে কপাল ঠেকিয়ে মায়াকে জাপটে জড়িয়ে বসে রইল। হৃদের নিশ্চুপতা আর ধীরে ধীরে নিঃশ্বাসের গতি বলছে সে কতটা ক্লান্ত। মায়া হৃদের মুখটা দেখতে পারল না, তবে মায়ের মনে হলো হৃদ হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে মায়ের কাঁধে। আচ্ছা, এত অল্প সেকেন্ডের মাঝে কেউ ঘুমাতে পারে নাকি? মায়া জানে হৃদ ঘুমায়নি, কিন্তু কিসের জন্য এতটা ক্লান্তিতে আছেন উনি? মানুষটা কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল এতক্ষণ? মায়াকে নিয়ে টেনশনে ছিল তাহলে? হ্যাঁ, মায়াকে নিয়ে টেনশনে থাকতেই পারে। মায়া তো নিখোঁজ ছিল এতটা সময়। মায়াকে নিয়ে চিন্তিত থাকলে তাহলে নিশ্চয়ই ওর স্বামী আর ওকে শাস্তি দেবে না কোনো কিছু নিয়ে। মায়া এমনিই বেঁচে যাবে। এই অস্থির পরিস্থিতিতে মায়া শুধু হৃদের হাত থেকে নিজেকে বাঁচানোর কথা ভাবল। অথচ মায়াকে জীবিত অবস্থায় পেয়ে যে কারো আটকে থাকা শ্বাসটা ক্রমশই চলছে, এটা সে বুঝল না। মায়া এবার নিজেও চুপ করে গেল হৃদের ভয়ে। সময় নিয়ে হৃদ সুস্থির হতে হতে নিজের হাতের বন্ধন শক্ত করল মায়ের শরীরের ওপর। আমাকে মানুষ মনে হয় না তোর? হৃদের হাত মায়ের শরীরে শক্ত হয়ে আসতেই মায়া ভয়ে অস্থির গলায় আওড়ালো, মনে হয়, মনে হয়। আমাকে মাফ করে দিন। আমি আর জীবনেও কিছু করব না আপনার কথার বাইরে। প্লিজ মাফ করে দিন, প্লিজ প্লিজ। মায়ের মাপ চাওয়ার মধ্যেই হৃদ ঠাস করে মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ঘুরে হাঁটতে হাঁটতে মায়াকে কোলে তুলে নিল মুহূর্তেই। আতঙ্কিত মায়া হৃদের গলা জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারল না। দুহাতে তীব্র শরীর চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে বলল, আমাকে কিন্তু ফেলবেন না কেমন? আমার শরীরে এমনি অনেক ব্যথা। চোয়াল শক্ত করে হৃদ মায়াকে নিয়ে হেলিকপ্টারে চড়ল। মায়ের সাথে একটা শব্দ পর্যন্ত ব্যয় করল না, আর না মায়াকে কোলছাড়া করল। অপরাধী মায়া চুপ করে থাকলেও শরীরের ভঙ্গি ছিল ভিন্ন। বারবার গলা, হাতে, কাঁধে, পিঠে, পেটে, পায়ে চুলকাচ্ছিল হৃদের কোলে বসেই। মায়াকে খুঁজে পাওয়ার বিষয়টি মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়ল সবার মাঝে। সবার খোঁজাখুঁজি বন্ধ হলো। মিনিট 5 মতো সময় ব্যয় হলো তাঁবুতে ফিরতে। যেহেতু পূর্ব থেকেই ডাক্তারের ব্যবস্থা ছিল, সেজন্য মায়াকে নিয়ে তেমন সমস্যা হলো না হৃদের। রাউন্ড রাউন্ড পাখা ঘুরতেই তাঁবুর বাইরে হেলিকপ্টার নামতেই হৃদ মায়াকে কোলে নিয়ে নামলো সেইখান থেকে। নিহাল খান সেখানে দাঁড়িয়েছিল। হৃদের কোলে কোনো মেয়েকে দেখে তিনি বুঝল হয়তো এটাই হৃদের হারিয়ে যাওয়া বউ হবে। তিনি এর আগেও একবার মায়াকে দেখেছিল নিজেদের বাড়িতে আরিফের সঙ্গে, কিন্তু তখন এত গুরুত্ব দিয়ে দেখেনি। সেজন্য মেয়েটির ফেস ওনার মনে ছিল না। নিহাল খান এগিয়ে এসে হৃদকে ডাকলে হৃদ তাঁবুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, নট নাও বাবা। মায়ের হৃদের কোলে গা চুলকাতে চুলকাতে হৃদের বাবার দিকে তাকালো। হৃদের বাবাকে চিনতে মায়ের একটুও দেরি হয়নি, কিন্তু ওনাকে এই পাহাড়ি এলাকায় দেখে মায়া অবাক হলো। উনি কেন এখানে এসেছেন? কিসের জন্য? মায়ের খোঁজে বড়জোর মায়ের স্বামী আসতে পারে, কিন্তু শ্বশুরমশাই কেন আসবে? মায়ের চিন্তাভাবনার মাঝেই হৃদ ডাক্তারের ক্যাম্পে এগোলো। দুজন ডাক্তার এগিয়ে আসতেই হৃদ তাদের উদ্দেশ্যে শক্ত গলায় বলল, আপনারা বাইরে অপেক্ষা করুন, প্রয়োজনে ডাকবো আমি। একজন ডাক্তার আপত্তি জানাতে চাইল মায়াকে শরীর চুলকাতে দেখে। হৃদকে বলতে চাইল, ওনার বডি ক্লিন ওয়াশ করতে হবে মিস্টার খান, বিষাক্ত কোনো ভাইরাস শরীরে। ডাক্তারের কথা শেষ করার আগেই হৃদ মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, জ্ঞান দিতে বলছি, অন্য কাউকে জয়েন করেন, যান, এটা আপনার পেশেন্ট নয়। ডাক্তার চুপ করে যেতেই হৃদ মায়াকে নিয়ে তাঁবুতে ঢুকলো। অনেকটা ছুঁড়ে ফেলার মতো করে মায়াকে ফেললো কোল থেকে। তাঁবুর ভেতরে ডাক্তারি জিনিসপত্র রাখার টেবিল ধরে নিজেকে পড়া থেকে বাঁচালো মায়া। একই ভঙ্গিতে গা চুলকাতে চুলকাতে হৃদের দিকে ভয়ার্ত মুখে তাকাতেই দেখল হৃদ তাঁবুর ভেতরে বড় বড় পানির কন্টেনার খুলে তাতে অ্যান্টিসেপ্টিক ঢালছে একের পর এক। মায়া তাঁবুর এক কোণে দাঁড়িয়ে ভয়ার্ত মুখে হৃদের কর্মকাণ্ডগুলো দেখতে লাগলো। হৃদের তেজি কর্মকাণ্ড বলছে সে কতটা রাগ কন্ট্রোল করতে চাচ্ছে চোয়াল শক্ত করে। মিনিট 2 সময় ব্যয় করে হৃদ সবগুলো পানির কন্টেনারে অ্যান্টিসেপ্টিক মিশালো। বলিষ্ঠ হাতে সেই কন্টেনার উঠিয়ে চোখের পলকে ঢাললো মায়ার মাথায়। ডেটলের পানি মায়ের কাটাছেঁড়া শরীর বেয়ে পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠল মায়ার গা। শরীরে তীব্র জ্বালা পোড়া আর মরিচের মতো দহন অনুভব করতেই মায়া গলা কাটা মুরগির ন্যায় ছটফটিয়ে চিৎকার করে উঠল লাফাতে লাফাতে। পাষণ্ড হৃদ একের পর এক পানির কন্টেনার ঢেলে শেষ করতে লাগলো মায়ার ওপর। লাফালাফিতে মায়া সরে যেতে চাইলে হৃদ শক্ত হাতে মায়াকে চেপে ততই পানি দিতে লাগলো মায়ার ওপর। এতে করে হৃদ নিজেও ভিজে গেল মায়ার সাথে।
ব্যথায় মায়া ছটফটিয়ে চিৎকার করে হৃদকে থামাতে চেয়ে বলল, প্লিজ আর না আর না, আমার শরীর ভীষণ জ্বলছে, কি যেন আরো বেশি বেশি কামড়াচ্ছে শরীরে। বলেই মায়া কাঁধ পিঠে বেশি বেশি করে হাত চালাতে লাগলো অস্থির ভঙ্গিতে। হৃদ চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে মায়ের কথায় শেষ পানিটুকু ঢেলে হাতের কন্টেনারটি দূরে উল্টে ফেলে তৎক্ষণাৎ মায়াকে চেপে ধরল টেবিলের সঙ্গে। মায়া টেবিলের ওপর ঝুঁকে পড়তেই হৃদ পেছন থেকে মায়ের জামার চেন কাঁধ থেকে টেনে মুহূর্তের মাঝে কোমরে নামিয়ে আনলো। হৃদের হঠাৎ কাণ্ডে মায়া প্রস্তুত ছিল না। লজ্জায় আতঙ্কে মায়া নিজের জামা আঁকড়ে ধরে ঘুরে যেতে চেয়ে আটকে উঠে বলল, এটা কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। হৃদ মায়ের কাঁধের জামাটা টেনে ওর বাহু ছাড়িয়ে কোনোই অবধি নামাতে নামাতে রাগে দাঁতে দাঁত পিষে ধমকে উঠল হৃদ। চুপ। মায়া চুপ করতে পারল না। লজ্জা শরমে সিটিয়ে নিজের বাহুর নিচে পড়ে থাকা জামাটা টেনে উঠাতে চাইলে হৃদ একই ভঙ্গিতে মায়ের সামনে থেকে টেবিলের ওপর থাকা ডাক্তারি সিজার্স উঠালো হাতে। দক্ষ হাতে মায়ের কাঁধে কি করতে লাগলো মায়া জানে না, কিন্তু হৃদ মায়ের কাঁধে হাত দেওয়ার কয়েক সেকেন্ড পরপরই মায়ের কাঁধের সেই জায়গাটা হালকা অনুভব করলো। কি যেন একটা সরিয়ে দিল হৃদ সেখান থেকে। মায়া বুঝতে পারলো হৃদ হয়তো মায়ের শরীর থেকে কিছু ফেলতে সাহায্য করছে মায়াকে। হৃদ মায়ের কাঁধ থেকে পিঠে নেমে গেল। খোলা পিঠে সিজার্সের সাহায্যে হৃদ কি ফেলছিল মায়ের শরীর থেকে মায়া সেটা তখনও বুঝল না। তবে মায়া কেমন একটা অনুভব করছিল পিঠে। মায়ের ছটফট আর চিৎকার থেমে গেল হৃদকে ডাক্তারি করতে দেখে। লোকটা কি ডাক্তারিও জানে নাকি? এত দক্ষ হাত কিভাবে চালাচ্ছে মায়ের পিঠে? তখন ডাক্তারগুলোকেও অ্যালাউ করলো না মায়াকে দেখতে, নিজে নিজেই ডাক্তারি করছে। মায়ের কৌতূহল জাগলো হৃদ মায়ের পিঠে কি এমন করছে সেটা জানতে। মায়া অধৈর্য কান্না থামাতে চেয়েও নাক টেনে কৌতূহলী হয়ে বলল, কি আছে আমার পিঠে? কি করছেন আপনি? মায়ের পিঠে পাহাড়ি যোগ বাসা বেঁধেছিল রক্তের আভাস পেয়ে। এজন্য এতক্ষণ যাবৎ শরীর চুলকাচ্ছিল মায়ার। শরীরের জ্বালাপোড়া অনুভব সেখান থেকেই হচ্ছিল। রক্তচোষা যোগগুলো বেশ বড়সড় হতে পারেনি, এর মানে বেশি সময় হয়নি মায়ার যোগের পাল্লায় পড়া। মায়ের শরীরে আরও জায়গায় জায়গায় এইসব রক্তচোষা যোগ থাকতে পারে, সেটা হৃদের ধারণা। যে জায়গা থেকে মায়াকে উদ্ধার করা হয়েছিল সেখানে এইসব পাহাড়ি যোগের বসবাস হবে, এটাই স্বাভাবিক। হৃদ মায়াকে একইভাবে ধমক দিল চুপ করাতে চেয়ে। চুপ থাকতে বলেছি না? হৃদের ধমকে মায়া গাল ফুলিয়ে বলল, আপনি সবসময় আমাকে ধমকে রাখেন। মায়ের কথাই হৃদ একইভাবে দাঁত পিষে বলল, শাসনে থাকিস তারপরও পোষ মানিস না, ছেড়ে দিলে কি করবি? উড়ে যাবি? হৃদের তেড়া কথায় মায়া দুঃখ প্রকাশ করে বলল, আপনি আমাকে ভালোবাসেন না, একটুও পছন্দ করেন না। মানুষ বউ হারালে কত কিছু করে, কষ্ট পায়, কান্নাকাটি করে, আর আপনি আমার জন্য কষ্টও পাননি, কান্নাকাটিও করেননি। উল্টো আমি সুস্থ ফিরে আসতেই মেজাজ দেখাচ্ছেন। তুই আমার জনম জনমের শত্রু হোস, সেই জন্য তোকে মেজাজ দেখাই। হয়েছে শান্তি? হৃদ দাঁড়িয়ে থাকা থেকে পাশের চেয়ারটা টেনে বসলো মায়ের কোমরে হাত রেখে। গায়ের জামাটা উপরে উঠাতে চাইলে মায়ের লজ্জায় বাধা দিতে চাইল হৃদকে। হৃদ মায়ের হাতটা একইভাবে ঝাড়ি দিয়ে ফেলতেই মায়ের লজ্জায় সিটিয়ে গেল। হৃদ মায়ের কোমরের বাঁ পাশ থেকে জোকের কামড় ছাড়ানোর মধ্যে মায়া মিনমিনে গলায় হৃদকে বলল, আমাকে আপনি শত্রু ভাবেন, আর আমি আপনাকে কত আপন ভাবি। আজ যদি আমি বেঁচে না ফিরতাম তখন আপনি কি করতেন? হৃদের কাট কাট উত্তর আসলো তখনই, আর একটা বিয়ে করতাম আমি। হৃদের কথাই মায়ের রাগে নাকের পাটা ফুলে গেল মুহূর্তেই। মায়া না থাকলে হৃদ আবার বিয়ে করে নেবে, বিষয়টা বেশ অপমানজনক মনে হলো মায়ার। মায়া হৃদের হাতটা নিজের কোমর থেকে ঝাড়া মেরে দিতে দিতে অভিমানী গলায় বলল, সেজন্যই আমি মরিনি, আর মরবও না। শিট, আমার বিশাল লস হয়ে গেল। হৃদের হেয়ালি কথায় মায়ের অভিমানের পাল্লা ভারী হলো। আপনি বিয়ে করলে আমিও আর একটা বিয়ে চুপ। মায়া নিজের কথাটা শেষ করতে পারল না, আর তার আগেই হৃদের হিংস্রত্ব ধমকে চমকে ওঠার মতো ঘুরে তাকানোর আগেই হৃদের শক্ত হাতের থাবা পড়ে মায়ের দুই গালে। শান্ত থাকা হৃদের মেজাজ মুহূর্তেই চটে গেল মায়ের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে। হৃদ মজা করেও মায়ের মুখে অন্য কারো নাম সহ্য করতে পারে না, বিশেষ করে কাল রাতের পর। হৃদের মনে হয় জীবনে কোনো কিছুর বিনিময়ে হলেও বউকে হারাতে রাজি নয় সে। তার বউকে চাই মানে চাই। সেখানে মায়ের মুখে দ্বিতীয় বিয়ের কথাটা হৃদের মেজাজ বিগড়ানোর কারণ হলো। সে এমনি মায়ের উপর চটেছিল, দাঁতে দাঁত কামড়ে এতক্ষণ চুপ ছিল বউয়ের আঘাতের শরীর দেখে। তার মানে এই না তার বউ যা খুশি তাই বলবে, আর হৃদ চুপ থাকবে। মায়ের কথা শেষ হবার আগেই হৃদ হিংস্রত্বে গর্জে উঠে তৎক্ষণাৎ থাবা বসালো মায়ের গাল চেপে। হৃদের উঠে দাঁড়ানোর তেজে চোখের পলকে চেয়ার উল্টে পড়ল মাটিতে। মায়ের গালের দুমারি হৃদের হাতে পিষ্ঠ হতে মায়া ছটফটিয়ে ওঠে নিজের গাল হৃদের হাত থেকে ছাড়াতে চেয়ে কোনো রকমে আওড়ালো, উফ, ছাড়ুন আমাকে পাষণ্ড লোক, ব্যথা লাগছে আমার।
লাগুক, জানের ভয় নাই, কলিজা নড়ে না? আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় পুরুষের নাম নিতে বুক কাঁপল না? জবান কেটে হাতে ধরাই দিব হৃদ। যে জবানে আমি ছাড়া অন্য কারো নাম আসবে সেই জবানের দরকার নেই আমার। বোবা বউ চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউ। অটো ভাড়া মিটিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের সামনে নামলো আরিফ। গেটের সামনে দাঁড়িয়ে জীর্ণশীর্ণ আর ক্লান্ত চোখ তুলে তাকালো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু হসপিটালটির দিকে। আসিফের তথ্য অনুযায়ী মায়াকে এই হাসপাতালেই রেখেছে হৃদ খান। আরিফ এই মুহূর্তে বড্ড ক্লান্ত। তারপরও বোনের খোঁজে ছুটে এসেছে সেই রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরে। গায়ে এখনও তার কাল রাতের সেই জীর্ণশীর্ণ ময়লা পোশাকগুলো। মায়াকে হারিয়ে সারা রাত পাহাড়ের বুকে দৌড়াদৌড়ি করে শরীর দুর্বলতায় ছেড়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। এখন আর শরীরটা চলছে না আরিফের, চলার কথাও না। শরীরের ব্যথায় টনটন করছে মস্তিষ্ক। একটু রেস্ট না নিলেই নয়। কিন্তু মায়ের সন্ধান না পাওয়া পর্যন্ত আরাম করতে পারছে না সে। মন ছটফট করছে আদরের ছোট বোনকে একটু দেখতে। মায়া সেই হোটেল থেকে হারিয়ে যাওয়ার পর থেকেই আরিফ মায়াকে আর দেখতে পায়নি। এমনকি মায়ের খোঁজ পাওয়ার পরও আরিফ এখন পর্যন্ত তার বোনকে কাছে পায়নি। আর এই কাছে না পাওয়ার কারণ হৃদ খান নিজেই। মায়াকে খুঁজে পাওয়ার সময়টা বিগত 3 ঘন্টা থেকে 4 ঘন্টায় পৌঁছালো ঘড়ির কাঁটায়। অথচ আরিফ একই পরিবারের সদস্য হয়েও এখন পর্যন্ত নিজের বোনের সঙ্গে দেখা করতে পারছে না। রাঙামাটিতে মায়াকে খুঁজে পাওয়ার পর আরিফ ছুটে গিয়েছিল সেইখানে, কিন্তু আরিফের ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে ততক্ষণে হৃদ খান নাকি মায়াকে নিয়ে প্রস্থান করেছিল সেইখান থেকে। আরিফ ভারী আশ্চর্য হয়েছিল। সেই সাথে সন্দেহ হলো তখন যখন জানতে পারল হৃদ রাফাকে ক্যাম্পের ডক্টরদের তত্ত্বাবধানে রেখে মায়াকে একাই নিয়ে চলে এসেছিল চট্টগ্রাম শহরে ডাক্তার দেখাতে। অথচ হৃদ খানের বাবা নিহাল খান, আয়ন চৌধুরী, ছোট ভাই রাদীপ খান, এমনকি আসিফকেও ক্যাম্পে ফেলে এসেছিল হৃদ খান। আরিফের ভুল ধারণা ভাঙল তখন যখন দেখল বাবা হয়ে নিহাল খানও হৃদ মায়াকে একা নিয়ে চলে আসার বিষয়টি সমর্থন করছিল আরিফের সামনে। আসিফ তো হৃদ খানের হয়ে আরিফকেও বুঝ দিচ্ছিল তার হৃদ ভাই আছে তার বোনের পাশে। কেন তার বোনের পাশে হৃদ খান কেন থাকবে? পরিবার হিসেবে, বড় ভাই হিসেবে আরিফ থাকবে মায়ের পাশে, হৃদ খান কেন থাকবে? প্রশ্ন থাকলো অনেক, কিন্তু পরিস্থিতি হিতকর হওয়ায় আরিফ চুপ রইল। তবে আরিফের মনের সমস্ত ভুল ধারণা কাচের আয়নার ন্যায় ঝরঝর করে ভেঙে গেল যখন বুঝতে পারল হৃদ খানের এত ক্ষমতার প্রয়োগ অভিযান ছিল শুধু তার বোনকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। মূলত রাফা ছিল এখানে তৃতীয় পক্ষ। হৃদের হঠাৎ ওইভাবে আরিফকে আঘাত করাটাও ছিল মায়াকে হারিয়ে দিশেহারা অবস্থায়। এর মানে দাঁড়ায় হয়তো হৃদ খান তার বোন মায়াকে পছন্দ করে। বিষয়টি হয়তো হবে না নিশ্চিত। হৃদ খান আরিফের বোনকে ভালোবাসে বলেই এতটা অস্থির উত্তেজনা প্রকাশ করেছে মায়াকে খুঁজতে। সামান্য পছন্দ থেকে কেউ এতটা পাগল পাগল হয়ে পুরো পাহাড়ি বুকে এত বড় অভিযান চালাতো না। তাই আরিফের ধারণা মতে বলা যায় পরিমাণের চেয়ে অধিক বেশি হৃদ খানের পছন্দের তালিকায় আছে তার বোন। এজন্যই আজ এত কিছু ঘটেছে। কিন্তু এই মুহূর্তে আরিফ বা তার পরিবারের হৃদ খানের পছন্দ অপছন্দ নিয়ে কিছুই করার নেই। মায়া অলরেডি কারো বাগদত্তা। চেয়ারম্যান পরিবারের সঙ্গে আরিফরা ওয়াদাবদ্ধ মায়াকে বিয়ে দেওয়া নিয়ে। জান দেবে, তারপরে ওয়াদার খেলাপ করবে না আরিফের পরিবারের কেউ, এটা নিশ্চিত। মায়ের বিয়ে যখন চেয়ারম্যানের ছেলে নাদিমের সঙ্গে ঠিক করা হয়ে গেছে, তার মানে দুনিয়া উল্টে গেলেও মায়ের বিয়ে বাপ চাচার ওয়াদা অনুযায়ী নাদিমের সঙ্গেই হবে। কোনো প্রভাবশালী হৃদ খান কেন, আরও কেউ সামনে আসলেও এই বিয়ে কোনো পরিস্থিতিতেই পেছাবে না। অন্তত আরিফের বাপ চাচা তাদের জবানের খেলাপ করবে না। হ্যাঁ, আরিফ ও তার পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবে হৃদ খানের কাছে মায়াকে খুঁজে দেওয়ার জন্য। হয়তো হৃদ খানের জন্য আজ মায়া সুস্থ সবল অবস্থায় বেঁচে আছে। এজন্য চাইলে আরিফ সারা জীবন চাকর হয়ে যাবে হৃদ খানের। তারপরেও মায়াকে হৃদ খানের সঙ্গে মেনে নেওয়ার মতো পরিস্থিতি এখন আর নেই। আর এই বিষয়টা নিয়ে আরিফ হৃদ খানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে চায়। আরিফ বোঝাবে উনি যা চাচ্ছেন সেটা কোনো কালেই আর সম্ভব না। মায়াকে নিয়ে হৃদ খান যেন আর সামনে না আগায়। এমনকি আজকের পর হৃদ খানের পুরো ছেলেপেলের মধ্যে একটা মিথ্যা গুজব ছড়িয়ে পড়েছে আরিফের বোন হৃদ খানের বউ এমনটা, যেটা মায়ের জন্য বদনাম স্বরূপ। এমন হলে মায়াকে আর চট্টগ্রামেই রাখা যাবে না। মায়া হৃদ খানের বউ হয় কিভাবে আবার? হৃদ খানের এক ভাইয়ের সঙ্গে নতুন বিয়ে দিল আরিফের এক বোনকে। এর মাঝে হৃদ খানের পছন্দের বিষয়টা দুই পরিবারে জানাজানি হলে নিশ্চিত মুক্তার শ্বশুরবাড়িতে এই নিয়ে ঝামেলা হবে। কারণ আরিফের জানা মতে ফাহাদের কাজিন বোনের সাথে হৃদ খানের প্রেমজনিত সম্পর্ক রয়েছে। তারা নাকি খুব শীঘ্রই বিয়েও করবে। এখন এইসবের মাঝে যদি কোনোভাবে মায়াকে এইসবে টানে হৃদ খান, তাহলে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া বিষয়টি যদি এমন হতো হৃদ খান বা মায়া দুজনের বিয়ে অন্য কোথাও ঠিক করা নেই, তাহলে হয়তো ভাবা যেত। কিন্তু এই মুহূর্তে মায়াকে জড়িয়ে হৃদ খানকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই ওঠে না। আর এই বিষয়টি আরিফ যেভাবেই হোক হৃদকে বোঝাবে হৃদ যেটা চাচ্ছে সেটা আরিফের পরিবার দ্বারা
কখনোই সম্ভব নয়। মায়াকে নিয়ে ভাবা যেন এখানেই থেমে যান তিনি। অন্তত দুই পরিবারের যে আত্মীয়র সম্পর্কটা আছে সেটা যেন নষ্ট না হয় কোনোভাবেই। নিশ্চিত আরিফ মনস্তাত্ত্বিক ভাবনায় ধীর পায়ে এগোলো হাসপাতালের ৩য় তলায়। আসিফ জানিয়েছিল হৃদ মায়াকে নিয়ে এই হাসপাতালের ৩য় তলার ২১২ নম্বর কেবিনে আছে। মায়াকে নিয়ে হৃদ খান নিখোঁজ দীর্ঘ ৫ ঘন্টা অবধি হলো। আরিফ আরও আগেই বোনের খোঁজে চলে আসতে চেয়েছিল, কিন্তু আয়ন, রাদীপ আর আসিফের জন্য আসতে পারেনি। তারা অভিযানের সকল মানুষকে যার যার মতো বিদায় করে দিয়ে মাত্র আরিফকে নিয়ে পৌঁছালো চট্টগ্রাম শহরে। এতক্ষণ আরিফ সবার সাথেই ছিল, কিন্তু মাঝে একবার জুয়ের খোঁজে কলেজের ম্যাডামের বাসায় নেমেছিল আরিফ। সেজন্য আসিফ আয়নের সঙ্গ থেকে আলাদা হয়ে পড়েছে। আরিফের ধারণা মতে এই মুহূর্তে সবারই হসপিটালে থাকার কথা, হয়তো আশেপাশেই আছে কোথাও। ক্লান্ত আরিফ সিঁড়ি বেয়ে ৩য় তলায় উঠে আশেপাশে একবার চোখ বুলালো। আপাতত করিডোরের আশেপাশে পরিচিত তেমন কাউকেই দেখল না। জনপ্রিয় হাসপাতালে অপরিচিত মানুষের আনাগোনার শেষ নেই, কিন্তু আসিফ বা অন্য পরিচিত কাউকে আশেপাশে দেখতে না পেয়ে আরিফ সামনে হাঁটতে হাঁটতে বাম হাতের ঘড়িটাতে সময় দেখে নিল। সময় ৪টা ৩৯। অনেকটা সময় হয়েছে সবার চট্টগ্রামে পৌঁছাতে। এতক্ষণ সময়ে অন্তত আসিফকে এই হাসপাতালে দেখার কথা হৃদ খানের পাশে। সবাই জানে আসিফ হৃদ খানের ডান হাত। সেই সুবাদে আসিফের আশেপাশেই কোথাও একটা হওয়ার কথা। নির্দিষ্ট কেবিনের দরজা ঠেলে আরিফ ভেতরে প্রবেশ করতেই মায়া আর হৃদকে পেল এক আপত্তিকর অবস্থায়। আরিফ হতভম্ব হয়ে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে স্তব্ধের ন্যায় জায়গায় দাঁড়িয়ে পড়ল। দরজার শব্দ পেয়ে মায়ের ওপর ঝুঁকে থাকা হৃদ অল্প ঘাড় বেঁকে তাকালো দরজার দিকে। আরিফকে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ পুনরায় একইভাবে মায়ের গলায় হাত দিয়ে সেখানকার ব্যান্ডেজটি ঠিক করে দিতে দিতে আরিফের উদ্দেশ্যে বলল, দূর থেকে না দেখে কাছ থেকে দেখলে বোধহয় পরিষ্কার দেখা যাবে। হৃদের কথার মানে বুঝতে পেরে আরিফ অনেক লজ্জিত বোধ করল। হৃদ খানের সাথে নিজের বোনকে জড়িয়ে এমন বাজে চিন্তা করাটা এক বড় ভাইয়ের জন্য খুবই লজ্জাজনক। মায়া বেডে শুয়ে, হৃদ মায়ার মুখের ওপর ঝুঁকে গলার ব্যান্ডেজ ঠিক করার দৃশ্যটা যে কেউ দরজা দিয়ে প্রবেশ করলে আরিফের মতো একই চিন্তাভাবনা করত। দূর থেকে দুজনকে ওষ্ঠমিলনে মত্ত এমনটাই দেখা যায়। আরিফ নিজের ভাবনার চিত্রে লজ্জিত হয়ে গম্ভীর গলায় কাশল। মায়ের বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমরা আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আরিফের কথায় হৃদ মায়ের গলার ব্যান্ডেজ ঠিক করে উঠে দাঁড়াতে দাঁড়াতে আরিফকে উদ্দেশ্য করে সরাসরি বলল, তোমার ঋণী হয়ে থাকার জন্য তো আমি কিছুই করিনি, যা করেছি আমি আমার জন্য করেছি ব্রো। হৃদের সোজাসাপটা কথার অর্থটা বুঝেও না বোঝার মতো রইল আরিফ। আপাতত হৃদ মায়াকে পছন্দ করে এমনটা সে বুঝতে চাইছে না। এসব বিষয়ে পরে কথা বলবে হৃদের সাথে। কিন্তু মায়া বিছানায় শুয়ে ভয়ার্ত মুখে তাকালো হৃদ ও আরিফের দিকে, সঙ্গে ওরাও তাকালো ভয়ার্ত মায়ার মুখের দিকে। চোখাচোখি হলো তিনজনের। মায়ের ভয়ার্ত মুখটার সঠিক কারণ আপাতত আরিফ বা হৃদ দুইজনই জানে না। আরিফের ধারণা মায়া হয়তো রাতে ওর হারিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আরিফকে ভয় পাচ্ছে, আর হৃদের ধারণা হৃদ হয়তো আরিফকে ওদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্কের কথাটা বলে দেবে, সেটার জন্য ভয় পাচ্ছে, যেটা অলরেডি আরিফ অবগত। এখন আরিফ এই কথাটা কতটা বিশ্বাস করেছে সেটা আরিফের সঙ্গে কথা বললেই বুঝতে পারবে হৃদ। অথচ মায়াকে নিয়ে আরিফ ও হৃদের দুজনেরই ধারণা ভুল ছিল। মায়া মূলত হৃদকে নিয়ে ভয় পাচ্ছিল। আরিফ কথার মাঝে হৃদকে এটা না বলে দেয় মায়া অন্য কারোর সাথে এঙ্গেজড হয়েছে, তাহলে সব শেষ। হৃদ মায়াকে আস্ত রাখবে না। যে যত্ন মায়ার এখন করছে ওর স্বামী, যদি জানতে পারে মায়া হৃদের অগোচরে অন্যের নামে রিং পড়েছে, তাহলে কি করবে আল্লাহ জানে। মায়া ভয়ে ভয়ে বাম হাতের অনামিকা আঙুলের রিংটার দিকে তাকালো। মায়ের তাকানোতে হৃদও সেই দিকে তাকালো। মায়াকে ভয়ার্ত দৃষ্টিতে হাতের গোল্ড রিংটার দিকে তাকিয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হয়। এই রিংটা আগে মায়ের হাতে দেখেনি হৃদ, হয়তো নতুন পড়েছে। এত ঝামেলার মাঝে এতক্ষণ হৃদ এই রিংটা লক্ষ্য করেনি, কিন্তু এখন মায়াকে এই রিংটা নিয়ে ভয়ার্ত হতে দেখে হৃদের দৃষ্টি গাঢ় হচ্ছে মায়ার ওপর। মায়ের ভয়ময় দৃষ্টি হাতের রিংটা থেকে চোখ সরিয়ে ওপরে তাকাতেই চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। ভয়ার্ত মায়ের কলিজা শুকিয়ে এলো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। মায়া বুঝল পরিস্থিতি এখন মায়ের বিরুদ্ধে যেতে চলেছে। সেজন্য মায়া পূর্ব প্রস্তুতি নিতে শোয়া থেকে উঠে বসতে চাইলে অসাবধানতায় মায়ের হাতের ক্যানোলায় টান লাগতেই স্যালাইনের নলে রক্ত ওঠে পাইপ বেয়ে। হৃদ বিরক্ত চোখে মায়াকে দেখে স্যালাইনের নল ঠিক করতে করতে বলল, কি সমস্যা, উঠছো কেন? কি চাই বললেই তো হয়। মায়া ভয়ে ভয়ে মিথ্যা পানির তৃষ্ণার আর্জি জানিয়ে বলল, পানি খাবো, একটু পানি দেবেন?
হৃদের বিরক্তি যেন দ্বিগুণ হলো। মায়ের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, স্যালাইন চলছে না, আবার পানি কিসের? পানি লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। হৃদের কথায় সত্যি সত্যিই মায়া চুপ মেরে গেল ভয়ে। হৃদের মায়ের প্রতি অধিকারবোধের জায়গাটা আরিফের ভালো লাগলো না, কেমন একটা বেমানান লাগলো। বোন তার, অথচ সে তার বোনের সঙ্গে দেখা করতে পুরো 5 ঘন্টা সময় লাগলো। এখন আবার হৃদ খান নামহীন অহেতুক অধিকারবোধের অবৈধ সম্পর্ক ঘোষণা করছে। আরিফ নিজের বোনকে কোনো অবৈধ সম্পর্কে জড়াতে দেখতে চায় না। মায়া ছোট মানুষ, সবকিছু বোঝা এখনো হয়নি ওর। কিন্তু হৃদ খান বয়সে এত বড় মানুষ হয়ে কিভাবে তার ছোট বোনের দিকে নজর দেয়? হৃদের মায়াকে ধমকানো নিয়ে আরিফ অনেকটাই অসন্তুষ্ট গলায় বলল, আপনি আমার বোনের জন্য অনেক করেছেন ভাই, আমি সত্যি আপনার কাছে ঋণী হয়ে থাকবো সারা জীবন। কিন্তু এবার আমার বোনের দেখাশোনা আমাকে করতে দিন। আপনি বরং বাসায় যান, আপনার রেস্ট করা প্রয়োজন, বাকিটা না হয় আমি দেখে নিলাম ভাই। আরিফের অসন্তুষ্টির টের শুধু হৃদ নয়, মায়াও বুঝতে পারল। কিন্তু হৃদ সেদিকে বেশ একটা মনোযোগ না দিয়ে মায়ের স্যালাইনের নল ঠিক করতে করতে আরিফের উদ্দেশ্যে সোজাসাপটা বলল, আমার প্রয়োজনটা তোমার অজানা নয় আরিফ, তাই আমাকে রেখে আগে নিজেকে সুস্থ করো। আই থিঙ্ক ইউ নিড রেস্ট। বারবারই হৃদের কথায় অসন্তুষ্ট হচ্ছে আরিফ। হৃদ তার কথায় পরিষ্কার জানাচ্ছে সে তার বোনকে পছন্দ করে, আর এই বিষয়টা আপাতত আরিফ এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু হৃদের সরাসরি বলাতে এবার আরিফও অনেকটাই সরাসরি বলল, আপনি একজন সম্মানিত মানুষ ভাই, আমি আপনাকে অনেক সম্মান করি, তাই আপনি এমন কোনো কথা বা আবদার করবেন না যেটা আমি বা আমার পরিবারের দ্বারা রাখা সম্ভব নয়। আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। আমার বোন মায়া অলরেডি এঙ্গেজড। বিশ্বাস করার জন্য চাইলে আপনি ওর বাম হাতের অনামিকা আঙুলের এঙ্গেজমেন্ট রিংটাও দেখতে পারেন। আমরা ওর বিয়ে ইতিমধ্যেই ঠিক করে রেখেছি, আর কিছুদিন বাদেই ওর বিয়ে আরিফের বাকি কথা শেষ করার আগে হৃদ যেই হাতে মায়ের স্যালাইনের নলটা ঠিক করছিল সেই একই হাতে স্যালাইন সহ পাইপ টেনে ছিঁড়ে উল্টে ফেলল ফ্লোরে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের আকস্মিক কাণ্ডে মায়া আরিফ দুজনই আতঙ্কে চেঁচিয়ে উঠল ভয়ে। আরিফ চাচায় মায়ের হাতে ক্যানুলা ছিঁড়ে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে দেখে মায়া সেই রক্ত বন্ধ করতে অপর হাতে রক্তাক্ত হাতটি চেপে ধরে চিৎকার করতেই আরিফ হৃদকে ধাক্কা দিয়ে সরিয়ে হৃদের জায়গায় দাঁড়িয়ে মায়াকে 2 হাতে জাপড়ে ধরল উত্তেজিত ভঙ্গিতে। কিন্তু ততক্ষণে মায়ের হাতে উল্টো পিঠে থাকা ক্যানুলার শুয়ে মায়ের হাত ছিঁড়ে সাদা বেডটা অনেকটাই রক্তাক্ত হলো। আরিফ অস্থির ভঙ্গিতে মায়ের সেই রক্তাক্ত হাত চেপে ধরতেই কক্ষে আরও একটা ভয়ঙ্কর শব্দে ভাঙচুর হলো। ভাই বোন দুজনই চমকে ওঠার মতো পিছনে তাকাতেই দেখল কেবিনে থাকা পানির ফিল্টারটি হৃদ ততক্ষণে উল্টে ফেলেছে ফ্লোরে। ভয়ার্ত মায়া হৃদের টকবক করা রাগের তোপে নিজের কান্না ভুলে থরথর করে কেঁপে উঠল আরিফের বাহুতে সিটিয়ে। আরিফ এক হাতে মায়াকে জড়িয়ে অনেকটা রাগ ক্ষোভ প্রকাশ করে হৃদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, টাকার গরমে ভদ্রতা ভুলে গেছেন আপনি। এবার যদি আমিও আপনার মতো অভদ্র হয়ে যাই তাহলে কিন্তু খুব খারাপ হবে হৃদ ভাই। আমার বোনকে আঘাত করার রাইট আপনাকে কে দিল? বাবার টাকা থাকলে সেই গরম নিজের বাসায় গিয়ে দেখাবেন, আমাদের সামনে না। আমরা আপনার টাকায় চলি না যে আমার বোনকে আঘাত করবেন। আপনি বের হয়ে যান কেবিন থেকে এক্ষুনি, নয়তো আমি ভুলে যাব আপনি কে। আমাকে বাধ্য করবেন না আপনার গায়ে হাত তুলতে ভাই, আপনি বেরিয়ে যান প্লিজ। আরিফের চিৎকারে রাগে টকবক করা হৃদের মস্তিষ্ক আরও জ্বলে উঠল। অগ্নিশিখার মতন কপালের রগ, হাতের উল্টো পিঠের রগ পর্যন্ত ফুলে উঠল তৎক্ষণাৎ। মায়া আরিফকে থামাতে চাইল হৃদকে অপমান করা থেকে, কিন্তু রাগান্বিত হৃদ আরও হিংস্রতা প্রকাশ করল। এগিয়ে এসে এক থাবায় আরিফের বাহু হতে মায়াকে টানল। মায়ের শরীরের কম্পন তখন আরও বাড়ল হৃদের শক্ত হাতের থাবার টানে। হৃদ মায়ের হাত টেনে রাগে রি রি করে বলল, তোকে বলেছিলাম আমার সাথে বেইমানি না করতে, তারপরও করলি। শশী আর তুই একই, সব কয়টাই বেইমান। কয়টা পুরুষ লাগে তোদের? হৃদের কথায় রাগান্বিত আরিফ আরও ক্ষিপ্ত হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ কি এমন হলো যে হৃদ খান ওর বোনকে বারবার আঘাত করতে চাইছে? চোখের সামনে নিজের বোনকে কেউ আঘাত করতে চাইবে, আর সেটা কোনো ভাই চুপ করে বসে থেকে দেখবে না? আরিফের বোন এমনি অসুস্থ, হৃদের করা আঘাতগুলো মায়াকে নতুন করে আবারও জখম করছে। তাছাড়া কিসের বেইমানির কথা বলছে হৃদ খান? কি এমন সম্পর্ক মায়ের সাথে তার? প্রেমের সম্পর্ক ভেঙে তো মানুষ অন্য জায়গায় বিয়ে করেই। এমনটা তো নয় যে মায়া ওনার বিয়ে করা বউ, তার জন্য মায়াকে অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না। বিয়ে দিলে সেটা বেইমানি হবে, এমন কিছুই না। তাহলে কিসের এত রাগ ক্ষোভ হৃদ খানের মায়ের ওপর? বড় ভাই হিসেবে আরিফ মায়ের ওপর করা হৃদ খানের আঘাতগুলো কখনোই মেনে নেবে না। হৃদের থাবার সঙ্গে সঙ্গে আরিফও মায়াকে বাহুতে জড়িয়ে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গেই। হৃদের মুখোমুখি হয়ে মায়াকে প্রোটেক্ট করতে চেয়ে রাগান্বিত ভঙ্গিতে মায়ের হাতটা হৃদের থেকে ছাড়াতে চাইলে
হৃদের শক্তির সঙ্গে আরিফ পেরে উঠতে না পেরে ওই হাতেই সে তৎক্ষণাৎ হৃদের শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে উঠল, আমার বোনকে ছাড়, নয়তো আজ আমি তোকেও ছাড়ব না। আমার বোনের গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি কাপুরুষের দল? আমার সাথে আয়, নিজের পুরুষত্ব দেখা দেখি। তোর তো বাপ মায়ের ঠিক নেই, সেজন্য একটা কাপুরুষ হয়েছিস। মেয়েদের গায়ে হাত তুলতে নেই, সেটা পরিবার শিক্ষা দেয়, কিন্তু তোর তো পরিবার নেই। যার পরিবারে বাপ মা ডিভোর্সি হয় তার ছেলেগুলো এমন বেজন্মা আর কাপুরুষ। আরিফ থামে, সে থামে নয়, তাকে থামতে বাধ্য করে হৃদ। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত মায়া চিৎকার করে সেও চুপ মেরে থরথর করে কেঁপে ওঠে। অশ্রুসিক্ত আতঙ্কিত চোখে তাকিয়ে রইল হঠাৎ মন্ত হয়ে যাওয়ায় আরিফের দিকে। ঝিম ধরে দাঁড়িয়ে থাকা আরিফ কয়েক সেকেন্ডের মধ্যে হঠাৎই কপালের দুই কার্নিশ বেয়ে তাজা রক্ত গড়িয়ে কাঁধের ওপর পড়তেই মায়া পুনরায় আতঙ্কিত ভঙ্গিতে ভাই ভাই চিৎকার করে উঠল আরিফকে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচাতে। কিন্তু অসুস্থ মায়া বিছানায় হাঁটু ভেঙে দাঁড়িয়ে থাকার কারণে আরিফের বলিষ্ঠ শরীরের ভার নিতে না পেরে আরিফ সহ মায়াও পড়তে নিলে কোথায় থেকে আসিফ হঠাৎ দৌড়ে এসে আরিফকে জাপটে ধরল পড়া থেকে বাঁচাতে। আতঙ্কিত দৃষ্টিতে সামনে তাকাতেই দেখল হৃদকে রাগান্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। হঠাৎ পরিস্থিতি কি হলো সেটা বুঝতে আসিফ চোখ আউড়িয়ে তাকালো ফ্লোরে ভেঙে পড়ে থাকা কাঁচের টুকরোগুলোর দিকে। পরিবেশ দেখে যতটা বুঝতে পারল আসিফ, সেটা হলো হৃদ ভাই নিজেই আরিফের মাথায় এই গ্লাসটা ভেঙেছে। কিন্তু কেন সেটা জানে না আসিফ, কারণ আসিফ হৃদের জন্য খাবার আনতে গিয়েছিল রেস্টুরেন্টে। কাল রাত থেকে মায়ার জন্য দৌড়াদৌড়ি করাই হৃদ না খেয়েছিল, সকাল থেকেও কিছু খায়নি। সেজন্য হৃদের সুগার ফল করেছে বলে আসিফ হাসপাতালে পৌঁছেই হৃদের জন্য খাবার আনতে যায়। কিন্তু ফিরে আসতে আসতে এত বড় ঝামেলা হয়ে যাবে বুঝতে পারেনি আসিফ। আরিফের মতো শান্ত ছেলেকে হৃদ কেন মারবে তাও বুঝতে পারছে না। যেখানে মায়ের বড় ভাই আরিফ, সেখানে হৃদের আরিফকে আঘাত করার প্রশ্নই ওঠে না। তবে আসিফ বিশ্বাস করে নিশ্চয়ই এখানে এমন কিছু ঘটেছে যার জন্য হৃদ মেজাজ হারিয়ে আরিফকে আঘাত করেছে। আসিফ এই মুহূর্তে কিছু জানতে চায় না, কারণ এখন এই নিয়ে কাউকে প্রশ্ন করার মতো পরিস্থিতিও নেই। বরং আসিফের প্রয়োজন এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়া। হৃদ, মায়া, আরিফ তিনজনই অসুস্থ। হৃদকে হাইপার করাও এই মুহূর্তে ঠিক হবে না বলে আসিফ আরিফকে পেছন থেকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি আপনি শান্ত হন, আরিফ ঠিক আছে, আমি দেখছি আরিফকে। উত্তেজিত আতঙ্কিত মায়া অস্থির ভঙ্গিতে আরিফের জন্য কাঁদতে লাগলো। মায়া চাইনি আজ এমন কিছু হোক। মায়া এমনি সবকিছু আজকে রাতে বলে দিত হৃদকে, কিন্তু এর মধ্যে এইসব হয়ে গেল। একদিকে ভাই, অন্যদিকে স্বামী, কারো পক্ষ নিতে পারবে না ও। একজনের পক্ষ নিতে গেলে অপরজনকে অসম্মান করা হবে। অসহায় মায়া নিরুপায় হয়ে অঝরে কাঁদতে লাগলো। সে কোনো কালেই ভাবেনি এমন পরিস্থিতি হবে। মায়া জানে আজকের মতো অপমান হৃদকে কেউ কখনো করেনি। কেউ হৃদকে সরাসরি আরিফের মতো করে এতটা গালি দিয়ে অসম্মান করেনি। বাপ মা তুলে তো নয়। জীবনে কেউ কখনো হৃদের শার্টের কলার চেপে ধরার সাহস পেয়েছে কিনা সন্দেহ আছে। অথচ আজ মায়ের জন্য মায়ের দুটো ভালোবাসার মানুষই অসম্মানিত হলো। মায়া আরিফকে ছেড়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের হিংস্রত্ব রক্তিম চোখ দুটোর সাথে। অপরাধ বোধে মায়া চোখ নেমে আসলো হৃদের ডান হাতের দিকে, যেখান দিয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে পড়ছে। হাতের পৃষ্ঠদেশ ছিঁড়ে মধ্যমা আঙুল বেয়ে ফ্লোরে। তখন ওইভাবে হঠাৎ কাঁচের গ্লাসটি আরিফের মাথায় ভাঙার কারণে হৃদের হাতও কেটে গেছে কাঁচের ছোট টুকরো বিধে। আতঙ্কিত মায়া হৃদকে আহত দেখে উত্তেজিত ভঙ্গিতে হৃদের হাত ধরতে চাইলে তৎক্ষণাৎ হৃদ মায়ার গাল চেপে ধরে সেই রক্তাক্ত হাতেই। অসুস্থ মায়ার গালের মাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো হৃদের শক্ত হাতের থাবায়। হিংস্র হৃদ রাগে হিসিয়ে মায়ের চোখে চোখ রেখে বলল, দরদ দেখাস আমাকে? তোর দরদের কাঙাল আমি? আমাকে বেজম্মা কাপুরুষ মনে হয়? আমার বাপমাকে তুলে আজ পর্যন্ত কেউ কিছু বলার সাহস পায়নি। কি ভেবেছিস বউ বলে তোকে আর তোর ভাইকে ছেড়ে দেব আমি? আমার বউ হয়ে আমাকে জীবিত রেখে অন্য কারোর সাথে এঙ্গেজড হলে আমি কেন সেই বউকে ছেড়ে দেব? তুই বেইমানি করবি আর আমি সেটা সহ্য করব ভেবেছিস? আমাকে সস্তা মনে হয় না? হৃদের আঘাতে ঝিমিয়ে পড়া আরিফ পুনরায় হৃদকে মায়ের গলা চেপে ধরতে দেখে সেও একইভাবে এগিয়ে এসে হৃদকে ধাক্কা মারতে চাইলে হৃদ মায়ের গাল ছেড়ে তৎক্ষণাৎ আরিফের শার্টের কলার এক হাতে চেপে নিজের মুখোমুখি করে আঙুল তুলিয়ে রক্তিম চোখে রাগে দাঁতে দাঁত পিষে বলল, একই ভুল বারবার নয়, এবার আর ক্ষমা করব না। সম্পর্ক ভুলে যাব, সোজা উপরের টিকিট হাতে ধরিয়ে দেব। জানে ভয় কর আরিফ, আমি ভালো মানুষ না। হৃদের হুমকিতে আরিফ দমে যাওয়ার মতো ছেলে না। মূলত আরিফ বড় ভাই হিসেবে মায়াকে প্রোটেক্ট করতে চাইছে হৃদের থেকে। কিন্তু আরিফ এটা জানতো না মায়া হৃদের বউ হয়, আর এজন্যই হৃদ মূলত এতটা ক্ষিপ্ত হচ্ছে হৃদের সাথে মায়ার বেইমানি করাটা নিয়ে।
হৃদের ধারণা মায়া হৃদের অগোচরে অন্য কারোর সাথে এঙ্গেজড হয়েছে। তার মানে সুযোগ মতো বিয়েটাও করে নিত হৃদকে অন্ধকারে রেখে। স্বাভাবিক ক্ষেত্রে সকল ছেলে হৃদের মতো এতটা রিয়াক্ট না করলেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রিয়াক্ট করত নিজের ভালোবাসার বউকে দ্বিতীয় পুরুষের জন্য বিয়ের প্রস্তুতি নিতে দেখলে। অক্ষত আরিফ হৃদের হুমকি ধামকিতে দমে না গিয়ে পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরতে চাইলে, হৃদ রাগে মেজাজ হারিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে আরিফকে আঘাত করতে চাইলে মায়া বাধা দেয়। তৎক্ষণাৎ হৃদকে জাপটে ধরে আকুতির স্বরে কেঁদে উঠে বলে, প্লিজ আমার ভাইকে আর আঘাত করবেন না আপনি। আমার জন্য অনেক অসম্মানিত হয়েছে ভাই। আরিফ ভাই আমাদের বিয়েটার সম্পর্কে কিছু জানে না। প্লিজ ভাইয়াকে ছেড়ে দিন। আসিফ ভাইয়া, আপনি প্লিজ আরিফ ভাইয়াকে একটু ধরুন। মায়ার কান্না আকুতিতে আরিফের হাত থেমে যায়। আরিফের মনে হলো সে মায়ার মুখে ভুল কিছু শুনেছে। এতক্ষণ আরিফের মনে হচ্ছিল হৃদ খান বাড়াবাড়ি করছে মায়াকে পছন্দ করা নিয়ে, কিন্তু এখন মায়ার স্বীকারোক্তিতে মনে হচ্ছে হৃদ নিজের জায়গায় হয়তো ঠিক। বউ বেইমানি করলে সব পুরুষই পাগল হয়ে যাবে। রাগারাগি করাটা তো স্বাভাবিক, কিন্তু তার বোন হৃদ খানের বউ সত্যিই। আরিফের হাত ঢিলে হয়ে আসলো হৃদের কলারে। মায়ের দিকে অবিশ্বাস্য নজরে চাইতেই আসিফ পেছন থেকে তৎক্ষণাৎ আরিফকে জাপটে জড়িয়ে হৃদের থেকে ছাড়িয়ে পেছনে নিয়ে গেল। আরিফ সরে যেতেই হৃদও মায়াকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, তোর ভাইকে অসম্মান করব না। ভাইয়ের জন্য খুব জ্বলে না, কিন্তু তুই যে আমাকে আমার বিয়েটাকে অসম্মান করলি, সেটা এই জন্য তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি, নিজের পরিবারের থেকে সত্যিটা লুকিয়ে অন্য কারো বউ হওয়ার জন্য। মায়া বেড থেকে অপর পাশে দাঁড়ালো মাথা নিচু করে। তীব্র অপরাধ বোধে আছড়ে কাঁদতে লাগলো অঝরে। মায়ের দিকটা কেউ শুনতেই চাইছে না। মায়া খুব ভালোবাসে নিজের স্বামী হৃদ খানকে। মায়া নিজের জান দিত, তারপরেও এই বিয়েটা কখনোই করত না। সেখানে আজ মায়াই দোষী হয়ে গেল হৃদের চোখে। মায়া প্রথম থেকেই জানত এই বিয়েটার সত্যি শুনে যেভাবে আরিফ অবিশ্বাস করেছে মায়াকে, ঠিক তার থেকে দ্বিগুণ রিয়াক্ট করত যদি সেদিন মায়া নিজের পরিবারকে সত্যিটা বলে দিত। তখন ওই অবস্থায় মায়া যদি কোনোভাবে হৃদকে বা অন্য কাউকে এই বিয়েটার সম্পর্কে বলতো, তাহলে মায়াকে ঘরবন্দি করে চেয়ারম্যানের ছেলের সাথে বিয়েটা দিয়ে দিত মায়ের বাবা চাচা। তখন হৃদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেত না সে। তবে মায়া চট্টগ্রাম এসেও হৃদকে সবটা সত্যি জানায়নি, কারণ হৃদকে সত্যিটা বলার মতো উত্তম সময় তখনও ছিল না। হৃদকে কিছু বলা মানে ওদের দুজনের বিয়েটা দুই পরিবারের মাঝে জানাজানি হয়ে যাওয়া একই কথা ছিল, আর গোপন থাকতো না বিষয়টা। মাত্র মায়ের বোনের বিয়ে হয়েছে ওই পরিবারে, এর মধ্যে মাসখানেক সময় না গড়ালে ছোট বোনের বিয়েটা প্রকাশ পেলে দুই পরিবারে ঝামেলার সৃষ্টি হবে। এটা ভেবেই মায়া চাচ্ছিল অন্তত ওর বোনের বিয়েটা মাসখানেকের মতো সময় পার হোক, তারপর না হয় দুই পরিবারে মায়াদের বিয়েটা জানাজানি হোক। হৃদ শান্ত মস্তিষ্কের মানুষ নয়। মায়াকে বিয়ে দিতে চাইছে এই বিষয়টা শুনলে সে মায়াকে নিজের কাছে রাখতে চাইত। এর মধ্যে যদি দুই পরিবারের কেউ বাধা হতো, তাহলে তা পরোয়া না করেই মায়াকে নিয়ে চলে যেত নিজের সঙ্গে। মায়া এমনটা চায় না। মায়া চায় দুই পরিবারের সবাইকে পাশে নিয়ে হৃদের সাথে বিয়ে আগাতে। মায়া অঝরে কাদার মধ্যেই শোনা গেল আসিফের গলার স্বর। আরিফকে বলছে সে, তুমি আমার সাথে আসো আরিফ। ভাই ভাবি ওনারা দুজন বিবাহিত, তাদের মধ্যে আপাতত আমাদের না দাঁড়ানোই উচিত। তোমার সকল প্রশ্নের উত্তর আমি দেব, চলো। প্রথমে মায়ের মুখে, এখন আসিফের মুখে একই কথা শুনে নিস্তব্ধতায় নিশ্চুপ মেরে গেল আরিফ। তীব্র অবিশ্বাসে হঠাৎ কেমন মাথা ঘুরিয়ে উঠতেই আসিফ আহত আরিফকে টেনে কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল, যাতে আবারও হৃদের মুখোমুখি হয়ে আহত না হয়। রক্তাক্ত আরিফ। হৃদের আঘাতে কপাল ফেটে রক্তে ছুপছুপ হলো কপাল, গলা আর সাদা শার্টের বুকের কিছুটা অংশ। আহত হৃদও হয়েছে, তবে সেটা আরিফকে আঘাত করতে গিয়ে হাত কেটেছে। মায়ের হৃদের ভয়ে পেছাতে পেছাতে কেবিনের এক কোণে গিয়ে দাঁড়ালো। পরিস্থিতি এমন ভয়াবহ আর ভয়ঙ্কর রূপ নেবে সেটা কেউ বুঝতে পারেনি। হৃদের চোখে মুখে মায়াকে ঘিরে শুধু অবিশ্বাস আর বেইমানির প্রখরতা খেলা করছিল। হৃদ মায়াকে এতটা ভালোবাসে, সেটা প্রকাশ করার পরেও কিভাবে এই নারী তার সেই ভালোবাসার পুরুষটির সাথে বেইমানি করতে পারে সেটা জানা নেই হৃদের। মায়া সবসময় বলে সে হৃদকে অনেক ভালোবাসে, তাহলে হৃদের সাথে বেইমানিটা কেন করলো, কিসের জন্য? হৃদের ভাবনার মাঝেই আবারও মেজাজ হারিয়ে ভয়ঙ্কর রাগে শরীরের সাথে রক্তাক্ত হাতগুলোও কাঁপতে শুরু করলো পুনরায়। হৃদের হাত দুটো রাগ কন্ট্রোল করতে তখনও মুষ্টিবদ্ধ ছিল, অথচ রাগের তোপে হৃদের হাত সহ গলার অ্যাডাম কাঁপছে ক্ষণে ক্ষণে। মায়া আর হৃদের দিকে তাকানোর সাহস করতে পারছে না বলে মাথা নিচু করেই রাখল। হিংস্র হৃদ আবারও রাগে মেজাজ হারিয়ে কক্ষের বেড সহ বিছানা উল্টে ফেলতে ফেলতে ফের চিৎকার করল মায়ের উদ্দেশ্যে। মেজাজ হারিয়ে বলল, আমি জীবিত, কিন্তু তুই অন্য কারো। আমি মরে গেলে কি করবি?
আমাকে ভুলে সংসার করবি? কিভাবে পারলি আমার সাথে বেইমানি করতে? তোর বুক কাঁপলো না? জীবনে সব চলবে, তোকে হারিয়ে একা থাকা চলবে, কিন্তু বেইমানি নট অ্যালাউড। হৃদের কথাই মায়া 2 হাতে মুখ চেপে কাঁদতে লাগলো অপরাধ বোধে। হৃদ কথাগুলো শেষ করে রাগী কিড়মির করতে করতে তৎক্ষণাৎ কক্ষ ছেড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার কড়া আঘাতে দেয়াল সহ দরজাটি কেঁপে উঠল দেয়ালের সঙ্গে বাড়ি লেগে। এই মুহূর্তে হৃদ এখান থেকে চলে না গেলে রাগের বশে মায়াকে আরও আঘাত করতে দ্বিধা করবে না বলেই হৃদ বেরিয়ে গেল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরও কান্নায় ভেঙে পড়ল। আজ মায়া হৃদের চোখে বেঈমান বউ হয়ে গেল। অথচ মায়া নিজের স্বামীকে কতটা ভালোবাসে সেটা কিভাবে বোঝাবে? আজকের পর আর বিশ্বাস করতে চাইবে মায়ের ভালোবাসা ওর স্বামী? মায়া তো বেঈমান বউ হয়ে গেল ওর স্বামীর। মায়ের কান্নার মধ্যেই হঠাৎ আরিফের কথা মাথায় আসতেই দুর্বল শরীরে মায়া তৎক্ষণাৎ হৃদের পেছন পেছন সেও দৌড়ে বের হতেই দেখল আরিফ হাসপাতালের করিডোরে মাথা ঝুঁকে মন্ত হয়ে বসে। ঝুঁকে থাকায় কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে 2 পায়ের মাঝে ফ্লোরে। ব্যস্ত আসিফ কিছু একটা বোঝাচ্ছিল আরিফকে, হয়তো নিজের ট্রিটমেন্ট করানোর জন্য। কিন্তু নিস্তব্ধ আরিফ তখনও মন্ত হয়েই নিশ্চুপে বসে। মায়া বুঝতে পারল আজ মায়ের জন্য আরিফের আত্মসম্মানে আঘাত লেগেছে অনেক। যেমনটা হৃদ অসম্মানিত হয়েছে ঠিক তেমনটা আরিফও হয়েছে। মায়া অপরাধ বোধে এগোলো আরিফের দিকে। হৃদকে দেখা গেল আসিফ আরিফের সামনে দিয়ে রাগান্বিত ভঙ্গিতে চলে যেতে। হৃদকে চলে যেতে দেখে আসিফ এক পলক পেছন থেকে আসা মায়ার দিকে তাকিয়ে হৃদকে ভাই ভাই করে উঁচু স্বরে ডেকে হৃদের পেছন পেছন দৌড়াতে চাইলে আবারও থেমে যায় মায়া ও আরিফকে রক্তাক্ত অবস্থায় দেখে। এই মুহূর্তে ভাই বোন দুজনেরই ট্রিটমেন্ট করা দরকার। সেই সাথে হৃদও দুর্বল, সুগার ফল করেছে। এই অবস্থায় হৃদের হুঁশ কম থাকে। জেদের বশে হৃদ একা ড্রাইভ করতে গেলে নিশ্চিত বড় কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অস্থির চিন্তিত আসিফ পুনরায় আরিফের পাশে দাঁড়িয়েও হৃদের জন্য ছটফট করতে লাগলো ক্ষণে ক্ষণে। বারবার হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আরও চিন্তিত হতে লাগলো। আসিফের ছটফট করার মধ্যেই মায়া এসে আরিফের পায়ের কাছে বসল, 2 হাতে আরিফের পা জড়িয়ে। আরিফের কাছে ক্ষমা চেয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অসম্মান করতে চাইনি। পরিস্থিতি এমন হবে আমি কখনোই বুঝতে পারিনি। আমি তোমাদের দুজনেরই অপরাধী ভাই। আমার জন্য আজ তোমাদের দুজনের অসম্মান হলো। আমি সত্যিই এমনটা চাইনি। আমার ভুল হয়েছে ভাই, আমাকে ক্ষমা করো। মন্ত আরিফ তখনও নিশ্চুপ বসে। হ্যাঁ একটা শব্দ পর্যন্ত করল না। মায়ের প্রতি বিশ্বাসটা আজ হৃদের মতো আরিফও হারিয়ে ফেলল। আজ আরিফের আত্মসম্মানে আঘাত পেয়েছে খুব। আরিফ মাথা তুলে মায়ের দিকে না তাকিয়ে ওই অবস্থায় ব্যর্থ গলায় বলল, আমাকে এতদিন সত্যিটা বললি না কেন? আরিফের ভাঙা গলায় মায়া আবারও কেঁদে উঠল। মায়া বুঝতে পারছে আরিফ কতটা কষ্ট পেয়েছে মায়ের কাজে। মায়া একই ভঙ্গিতে আরিফের পা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাই। সত্যিটা জানালে তোমরা কিভাবে নেবে সেই ভয়ে কখনো বলতে পারিনি। আমায় ক্ষমা করে দাও ভাই, আমি এইসবের কিছুই চাইনি, কিছুই না। মায়ের কথায় আরিফ তেমন কিছুই বলল না। বুক ভরা দীর্ঘশ্বাস গোপন করে আবারও নত মস্তিষ্ক থেকেই বলল, হাতের রিংটা দে। মায়া তৎক্ষণাৎ নিজের অনামিকা আঙুলে থাকা এঙ্গেজমেন্ট রিংটা খুলে আরিফের দিকে বাড়িয়ে দিতেই সেটা হাতে নিল আরিফ। মায়ের দিকে না তাকিয়ে শুধু উঠে দাঁড়াতে দাঁড়াতে মায়ের উদ্দেশ্যে একটু করে বলল আরিফ, আয়। আরিফ করিডোর ধরে সামনে হাঁটতে চাইলে বাধা দেয় আসিফ। বলে, তুমি অসুস্থ আরিফ, তোমার ট্রিটমেন্ট প্রয়োজন। কপালের রক্ত পড়া বন্ধ না করলে তুমি সমস্যায় পড়বে। আসিফের কথায় আরিফ ক্লান্তিতে হেসে বলল, হৃদয়ে অনেক রক্তক্ষরণ হচ্ছে আসিফ ভাই, খুব বুক ব্যথা করছে। কপালটা তো সামান্য কেটেছে মাত্র। আপনার কাছে বুক ব্যথার ওষুধ থাকলে একটা দিন। খুব অসহনীয় জ্বলছে বুকটা। মায়ের কান্না আর আরিফের ভাঙা স্বরের গভীর কথাগুলোর মানে বুঝতে দেরি হলো না আসিফের। পরিস্থিতি এমনটা অসম্মানজনক হবে সেটা আসিফও কল্পনা করেনি। কিন্তু যা হবার তা হয়ে গেছে, সেটা বদলানো যাবে না। কিন্তু তাই বলে আরিফ ট্রিটমেন্ট নেবে না, সেটা তো হয় না। আরিফ আসিফকে পেছনে ফেলে টলমল পায়ে কয়েক কদম হাঁটতেই তীব্র দুর্বলতায় বেহুশ হয়ে পড়তে নিলে আসিফ পুনরায় জাপটে ধরল আরিফকে। আরিফের পরপর মায়াও একইভাবে পেছন থেকে বেহুশ হয়ে পড়ল দুর্বলতায়। কাল রাত থেকে মায়া অসুস্থ ছিল, এখন আবার হৃদের তাণ্ডবে মায়া আরও দুর্বল হয়ে পড়লে আরিফের সঙ্গে সঙ্গে সেও জ্ঞান হারালো। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ভিড় করে মায়াদের কাহিনী দেখছিল এতক্ষণ।
কি হয়েছে সেটা সঠিক কারো জানা না থাকলেও সবাই বুঝতে পারছে মায়াদের মাঝে কোনো বড় ধরনের ঝামেলা হয়েছে। প্রথমে আরিফ, তারপর মায়াকে বেহুশ হয়ে পড়ে যেতে দেখেই বিপদে পড়ল আসিফ। কাকে রেখে কাকে ধরবে সেটা বুঝতে না পেরে তৎক্ষণাৎ চেঁচিয়ে ডাকল হাসপাতালের নার্সদের মায়াকে কেবিনে নিতে। নার্স আসতে একটু দেরি হলেও করিডোরে থাকা অন্যান্য রোগীদের সাথে আসা কয়েকজন মহিলা এগিয়ে আসলো মায়াকে ধরতে। সবাই যখন আরিফ আর মায়াকে ধরাধরি করে কেবিনে নিতে ব্যস্ত, তখনই দেখা গেল লিফট থেকে আয়ন রাদীপ বেরিয়ে আসছে। হৃদ সিঁড়ি বেয়ে নিচে নেমেছে বলে হয়তো তাদের সঙ্গে দেখা হয়নি, নয়তো দুজনের একজন নিশ্চয়ই হৃদের সঙ্গে যেত। লিফট থেকে পরিচিত দুটো মুখ বের হয়ে আসতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ। তৎক্ষণাৎ উত্তেজিত ভঙ্গিতে চেঁচালো রাদীপকে উদ্দেশ্য করে, রাদীপ ভাই, দ্রুত হৃদ ভাইয়ের পেছনে যান। ভাই অনেক অসুস্থ, যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট করতে পারে। কাল রাত থেকে না খাওয়ার ফলে ভাইয়ের সুগার ফল করেছে। প্লিজ ভাই, আপনি দ্রুত যান, নয়তো অনেক দেরি হয়ে যাবে। রাদীপ যেভাবে বের হয়েছিল ঠিক সেভাবেই দৌড়ালো হৃদের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে নিচের দিকে। আয়ন রাদীপের পেছনে যেতে চাইলে আসিফ বাধা দিয়ে একই ভঙ্গিতে আয়নকে ডেকে বলে, আয়ন ভাই, আপনি প্লিজ আমার সাথে আসুন। ভাবি অসুস্থ, আরিফেরও ট্রিটমেন্টের প্রয়োজন। আপনি একটু আরিফের ট্রিটমেন্ট করুন প্লিজ। সময়টা 11:45 ঘরে। চাঁদবিহীন আকাশে অসংখ্য তারার মেলা। ঠান্ডা ফুরফুরে বাতাস গা ছুঁয়ে মন সিক্ত করছে। জুই তিনতলা ভবনের এক কোণে বারান্দায় দাঁড়িয়ে ঘন কালো আকাশের দিকে তাকিয়ে সিক্ত চোখে। বাইরের পরিবেশটা যতটা শান্ত, জুইয়ের ভেতরটা ততটাই অশান্ত। বিগত গোটা একটা দিন, একটা রাতের ব্যবধানে কত কিছু ঘটে গেল জুইদের জীবনে। মায়া রাঙামাটিতে হারিয়ে আজ অচেতন অবস্থায় হাসপাতালের বেডে পড়ে। মায়াকে খুঁজতে গিয়ে আরিফও হাসপাতালে একই অবস্থায় শুয়ে। আপন দুটো মানুষকে এইভাবে বেডে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জুইয়ের ভেতরটা বারবার হু হু করে কেঁদে উঠছে বাঁধভাঙা কান্নায়। এই তো সন্ধ্যা নাগাদ জুইকে কলেজের টিচারের বাসা থেকে হাসপাতালে নিয়ে এসেছে আসিফ। এখানে আসার পর থেকে মায়া আর আরিফকে অচেতন অবস্থায় কেবিনে পেয়েছে জুই। নিজের ভাই বোন দুটোকে অসুস্থ অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেনি জুই। হাউমাউ করে কেঁদেছিল তখন। তবে জুইকে সামলাতে আয়ন আসিফ দুজনকেই পাশে পেয়েছিল সে। এই অসময়ে বিপদে যেখানে জুইয়ের পরিবার পাশে নেই, সেখানে আয়নদের ডাল হয়ে দাঁড়ানোটা ছিল ঘোর অন্ধকারে বিশাল আলোর ন্যায় আস্থাবহুল। আরিফ মায়া হাসপাতালের তদারকি থেকে জুইয়ের খেয়াল পর্যন্ত করছে এই দুজন। আয়ন প্রফেশনালি ডাক্তার হওয়ায় আরিফ মায়ের চিকিৎসার তদারকি সে নিজেই করছে। আর আসিফের কথা যত বলবে ততই কম মনে হবে জুইয়ের। চমৎকার একটা মানুষ, অসাধারণ দায়িত্ববান পুরুষ। কেউ সামান্য চাকরির জন্য তার মালিকের এতটা বিশ্বস্ত আর আপন হয়ে থাকতে পারে, সেটা আসিফকে না দেখলে বুঝতই না জুই। আবছা আলোয় হঠাৎ নিজের ওপর কারো ছায়া পড়তেই বিষণ্ণ জুই গ্রিল থেকে মাথা উঠিয়ে পেছনে তাকালো। দরজার সামনে আয়নকে দেখতে পেয়েই অস্বস্তিতে আছড়ে পড়ল জুই। না চাইতেও আয়নের সঙ্গে পুরনো অতীতগুলো স্মৃতিচারণ হতেই জুই সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দুহাত কচলালো অস্বস্তিতে। এলোমেলো দৃষ্টি ফ্লোরে ফেলে মিহিস্বরে জিজ্ঞেস করল, কিছু বলবেন? কিছু না বললে কি এখানে দাঁড়ানো যাবে না মিস জুই? আয়নের কাটকাট কথায় কিছুটা রাগের আভাস পেল জুই। রাগটা কিসের তা বুঝতে দেরি হলো না জুইয়ের। জুই বিচলিত হলো, আয়নকে এড়াতে চেয়ে বলল, তা কেন হবে? আপনি বরং এখানেই দাঁড়ান, আমি কক্ষে যাচ্ছি মায়ের পাশে। কথাটা বলে জুই এক প্রকার চোরের মতো আয়নের পাশ কাটিয়ে তাড়াহুড়োয় চলে যেতে চাইলে বাধা দেয় আয়ন। পাশ কাটিয়ে চলে যাওয়ায় জুইয়ের বাহু টেনে নিজের মুখোমুখি করতেই আয়নের কাছ থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে জুই খানিকটা শক্ত গলায় বলল, এসব কি ধরনের অভদ্রতা ডাক্তার সাহেব? হাতটা ছাড়ুন, যেতে দিন আমাকে। আয়ন একইভাবে জুইয়ের হাতটা চেপে ধরেই বলল, আমি এখন অভদ্র হয়ে গেলাম? তাহলে আমাকে আপনার মতো করে ভদ্রতা শেখান জুই। কিভাবে মানুষকে মায়ায় ফেলে চট করে গায়েব হয়ে যাওয়া যায় সেই সব শেখান। আমি আপনার কাছ থেকে সলিড ধোঁকাবাজি শিখতে চাই জুই। যেন একটা মানুষকে পুরো ধ্বংস করার মতো ক্ষমতা রাখে এমন বেঈমান হতে চাই। শেখাবেন আমাকে? আপনি তো আমার দেখা শ্রেষ্ঠ ভদ্র মানুষ। আপনি নিশ্চয়ই এইসবে ডিগ্রিধারী ভদ্র মানুষ। আয়নের জুইকে করা অপমানের কথায় জুই রাগে মেজাজ দেখিয়ে বলল, হাতটা ছাড়ুন, আপনি এখন বেশি বাড়াবাড়ি করছেন। যেতে দিন আমাকে, ছাড়ুন। জুইয়ের মেজাজে আয়নও মেজাজ দেখিয়ে বলল, কেন যেতে দেব? আগে আমার কথা শেষ হোক, তারপরে আপনি যাবেন। এখন বলুন, এতদিন আমার কল ধরেননি কেন আপনি? আমার ইচ্ছে করেনি তাই ধরেনি। কেন ধরবো আপনার ফোন? কে হন আপনি আমার যে সারা রাতভর ফোনে কথা বলতে হবে আমাকে?
বারবারই জুইয়ের কথা আয়নকে রাগ, খুব কষ্ট সব কিছুই দেয়। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। আয়ন জুইয়ের বাহু ঝাঁকিয়ে কাছে টেনে রাগের তোপে বলল, ইচ্ছে করেনি তাই ধরিনি, তাই না? বিগত 3টা মাস আমার সাথে কি ছিল আপনার তাহলে? হ্যাঁ, রাতভর ফোনে কি করতেন আমার সাথে আপনি? তখন আপনার মনে হয়নি আমি কে? কেন আমার সাথে তখন ফোনে কথা বলতেন? আপনি তো জানতেন আমাদের দুজনের সম্পর্ক কি ছিল, কি চলছিল এতদিন। তাহলে এখন না জানার ভান করছেন কেন? জুইও একইভাবে বলল, আমি যাকে মনে করেছিলাম সে আপনি নন। একটা ভুল বোঝাবুঝির সম্পর্ক ছিল বলে আমি সেটা শেষ করে দিয়েছি। আপনি একা শেষ করলে হবে? সম্পর্কটা ছিল আমাদের দুজনের। শেষ করতে হলে আমাদের দুজনের সমান মতামত থাকবে সেখানে। আপনি একা শেষ করার কে? আপনি কি শুধু একাই ছিলেন এই সম্পর্কে? আমি ছিলাম না? তাছাড়া ভুল বোঝাবুঝি শুধু আপনার পক্ষ থেকে ছিল জুই। আমি শুরু থেকেই জানতাম ফোনের ওপাশের মানুষটা আপনি ছিলেন। আপনাকে জেনে শুনেই সম্পর্কে জড়িয়েছিলাম আমি। তাহলে এখানে আমার দোষটা কোথায় সেটা বলবেন জুই? আমি তো আপনার কাছে যাইনি, আপনাকে ফোন করিনি, বরং আপনি আমার কাছে এসেছেন নিজের ভালোবাসার ঝুলি নিয়ে। আমাকে আপনার অভ্যাসে পরিণত করে হঠাৎ হারিয়ে গেলেন অন্য কারো অজুহাত দিয়ে। আপনি একটাবারও আমার কথা ভেবেছেন জুই? আপনাকে ছাড়া আমি কেমন থাকবো? আপনি তো আমায় ভালোবাসতেন জুই, তাহলে কেন এমন করছেন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? সবটা ঠিক করে নেওয়া যায় না? আমি তো মানুষটা সেই আগেরই আছি, যার সাথে আপনি মন খুলে কথা বলতেন, সব কিছু শেয়ার করতেন। তাহলে আপনি এখন কাকে খুঁজছেন জুই? জেদ্দি জুই জেদ ধরেই বলল, বললাম তো সবটাই ভুল বোঝাবুঝি ছিল। আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। জুইয়ের মুখে আপনাকে কখনোই ভালোবাসিনি কথাটাই আয়নের বুকে কোথায় যেন একটা চিনচিনে ব্যথা শুরু হলো গুমোটে। আয়ন সেভাবেই বলল, তো কাকে ভালোবেসেছেন জুই? রাদীপকে? আমাদের ফোনে কথা বলার আগে রাদীপকে কয়বার আপনি সরাসরি দেখেছেন জুই? একবার। আর একবার দেখাতেই আপনি রাদীপকে এতটা ভালোবাসলেন যে আমার সাথে 3 মাস এত এত কথা বলেও আপনার মনে আমার জন্য সামান্য ভালো লাগা সৃষ্টি হয়নি? আপনার সব ভালো লাগা, ভালোবাসা, ফিলিংসের আদান প্রদান সব কিছু আপনি আমার সাথে শেয়ার করেছিলেন জুই। তাহলে আপনার সেই ফিলিংসগুলো কি মিথ্যে ছিল? আপনার ধারণা করা মানুষটা আমি হতে পারিনি বলে আমার সাথে সব কিছু আপনি মিথ্যে করে দিলেন জুই। রাদীফের সাথে তো আপনার কোনো কিছুই ছিল না জুই। আপনার সকল স্মৃতি, সকল ভালো লাগার ফিলিংস তো আমার সাথেই ছিল। তাহলে আমি কিভাবে আপনার কিছু হলাম না? নাকি রাদীফের মতো আমি ফর্সা নই, কালো মানুষ বলে আমাকে মেনে নিতে পারছেন না আপনি? কোনটা? এমন কিছুই না, হাত ছাড়ুন। তো কেমন কিছু জুই? বোঝান আমাকে। আপনার যদি আমার গায়ের রঙের সমস্যা না থাকে তাহলে কিসের সমস্যা? আমি রাদীফের বাবার মতো বড়লোক নই, সেজন্য ভাবছেন আপনি ঠকে যাবেন আমাকে নিয়ে? তাহলে আপনাকে বলে রাখি জুই, আমি একজন এস্টাবলিশ কর্মজীবী মানুষ। আমার কর্ম আছে যেটা রাদীফের নেই। রাদীফের বাপ ভাই বড়লোক হলেও রাদীপ তার পরিবারের ওপর নির্ভরশীল। রাদীপ এখনও নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, আর না কোনো চাকরি বা ব্যবসায় জড়িয়েছে। আপনি রাদীফের এত বড়লোকই ভাব দেখছেন না? সেটা শুধুই রাদীফের বাবা দাদার পৈতৃক সম্পত্তির দাপটে। সেই সম্পত্তির ভাগ কিন্তু আমার মারও আছে। সেক্ষেত্রে আমার পরিবারও কম যায় না খান পরিবারের থেকে। হয়তো হৃদের বিষয়টা আলাদা। হৃদের নিজস্ব কর্ম আছে, সে একজন সফল ব্যবসায়ী। হৃদের হয়তো বাপদাদার পৈতৃক সম্পত্তির ভাগের তেমন প্রয়োজন নেই, কিন্তু রাদীফ এই মুহূর্তে তার পরিবার ছাড়া গোটা শূন্যতে আছে। সেক্ষেত্রে আমি আমার ওয়াইফকে বিলাসবহুল জীবন দিতে পারবো জুই। আমার নিজস্ব গাড়ি, বাড়ি, পেশা সবই আছে। আমার বাবার সম্পত্তির প্রয়োজন পড়বে না। আমি আপনাকে ভালো রাখতে পারবো জুই। আয়নের কথাই জুইকে লোভী টাইপের মেয়ে মনে হলো। জুই কখনোই আয়নকে টাকা পয়সার জন্য দূরে ঠেলে দেয়নি। জুই কোনো লোভী মেয়ে নয়। আয়নকে দূরে সরিয়ে রাখার পেছনে জুইয়ের বড় কারণ আছে, যেটা জুই এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু আয়নের কথার ধরনে জুইয়ের নিজেকে লোভী মেয়ে মনে হলো। জুই ঘৃণায় নাক মুখ ছিটকিয়ে আয়নের থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, আপনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। আপনার আমার সম্পর্কে এমন ধারণা! ছি! আপনি কেমন আমি জানি না জুই, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাকে বোঝানোর। নয়তো আমি একেবারে হারিয়ে গেলে আপনার সাধ্য হবে না আমাকে আর ফিরিয়ে আনার। আয়ন কথাগুলো শেষ করেই প্রস্থান করলো বারান্দা ছেড়ে। ভগ্ন হৃদয়ে বুকটা কেমন হাহা করে উঠল আবারও। আজ কতটা দিন ধরে জুই অকারণেই আয়নকে কষ্ট দিয়ে যাচ্ছে। আয়নকে জুই রাদীপ ভেবে কথা বললেও বা কি? জুইয়ের ফিলিংসের আদান প্রদান সবকিছু তো আয়নের সঙ্গেই হয়েছিল। দুজনের এত স্বপ্ন, মায়া, টেক কেয়ার, ভালো লাগা, মুগ্ধতা, সবকিছুতে দুজনের মিলে যাওয়ার এত কিছু পরেও জুই কিভাবে আয়নকে দূরে সরিয়ে দেয় সামান্য দেখায় রাদীপের প্রতি ভালো লাগা থেকে?
রাদীপের প্রতি তো ভালো লাগা ছিল জুঁয়ের, যেটা জুঁই কখনো প্রকাশ করতেই পারেনি। সামান্য ভালো লাগা থেকে যদি জুঁই রাদীপের জন্য আয়নকে অস্বীকার করতে পারে, তাহলে আয়নের প্রতি ভালো লাগাটা তো জুঁই অসংখ্যবার আয়নকে বলেছিল ফোনে। তাহলে আয়ন কিভাবে সবকিছু ভুলে যেতে পারবে এত সহজে? এলোমেলো পায়ে আয়ন বারান্দা থেকে বেরিয়ে কক্ষের বাইরে যেতে যেতে শোনা গেল জুঁয়ের ফুপিয়ে কান্নার শব্দ বারান্দা থেকে। জুঁয়ের কান্নায় আয়নের বুকে আবারও চিনচিনে ব্যথা শুরু হলো। চারপাশে কেমন একটা গুমট আর কষ্টে ভরা পরিস্থিতি। এখানে যে ভালোবেসেছে সেই ভালো নেই আজ। আয়নকে দরজা ধরে বেরিয়ে যেতে দেখেই দু চোখ মেলে তাকালো মায়া। জুঁই আয়নের কথার মাঝেই মায়ের হুঁশ ফিরেছিল। দুজনের তর্ক বিতর্কে মা আর শব্দ করল না, বরং চুপচাপ চোখ বন্ধ করেই পড়ে রইল বিছানায়। প্রথম থেকেই মায়ের কানে এসেছিল দুজনের কথা। অসুস্থ মায়া ঘাড় ঘুরিয়ে বারান্দার দিকে তাকালো। ভেতর থেকে ভেসে আসছে জুঁয়ের কান্নার শব্দ। মায়া ঘাড় বেঁকে তাকালো পাশের বেডে শুয়ে থাকা আরিফের দিকে। মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা, চিৎ করে লম্বা হয়ে পড়ে আছে সেখানে। মায়া আরিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই চোখ দিয়ে ধরধর করে অশ্রু গড়ালো অপরাধ বোধে। বিকেলের ঘটনা স্মৃতিচারণ করতেই ভাঙা গলায় ধীর স্বরে ডাকলো আসিফকে। মায়ের ছোট স্বরের ডাক কেবিনের বাইরে না পৌঁছালেও বারান্দায় থাকা জুঁয়ের কানে ঠিকই পৌঁছালো। দ্রুততায় হাতের উল্টো পিঠে চোখ মুছে তাড়াহুড়োই কক্ষে প্রবেশ করতেই জুঁই দেখল মায়ের হুঁশ ফিরেছে। মায়াকে সজ্ঞানে পেয়ে খুশিতে আত্মহারা জুঁই তৎক্ষণাৎ ছুটে গিয়ে মায়াকে জাপটে ধরতেই মায়া ব্যথায় গোঙালো। ব্যথিত মায়ার ব্যথা ঠাহর করতে পেরেই তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে জুঁই বলল, সরি, আমার মনে ছিল না তুই অসুস্থ। খুব ব্যথা পেয়েছিস? ডাক্তার ডাকবো? জুঁয়ের অস্থিরতায় মায়া তেমন কিছুই বলল না। এই মুহূর্তে মায়ের অল্প শব্দ করতেও কষ্ট হচ্ছে। তারপরেও মায়া ছোট গলায় জানতে চাইল আসিফের কথা। আসিফ ভাইকে ডেকে দে জুঁই। আসিফের খোঁজ করতে দেখে বিচলিত হলো জুঁই। উদ্বিগ্ন গলায় বলল, কেন, কোনো সমস্যা হচ্ছে ঋতু? ব্যথা পেয়েছিস খুব? মায়া একই অবস্থায় বলল, জুঁই আসিফ ভাইকে ডাক, আমি কথা বলবো। মায়ের ব্যথাতুর কণ্ঠে জুঁই তৎক্ষণাৎ আসিফকে কক্ষে ডাকলো আসতে। মায়ের হুঁশ ফিরেছে শুনে মুহূর্তেই কেবিনে ছুটে আসলো আসিফ। মায়ের মুখোমুখি হয়ে মায়ের অবস্থা জানতে চাইলে মা আসিফের প্রশ্নের উত্তর না দিয়ে হৃদের কথা জানতে চেয়ে বলল, উনি কোথায় আসিফ ভাইয়া? আসিফ মায়ের প্রশ্ন করাটা স্বাভাবিকভাবেই নিল, যেন মায়া হুঁশে ফিরে হৃদের কথা জানতে চাইবে সেটা জানতো আসিফ। তাই স্বাভাবিকের ন্যায় উত্তর দিয়ে বলল, হৃদ ভাই তো ঢাকায় চলে গেছে ভাবি। মায়া থেমে থেমে আবারও বলল, উনাকে কল দেন ভাইয়া, আমি কথা বলবো। মায়ের কথায় আসিফ অনেকটা আমতা আমতা করে বলল, ভাইয়ের ফোন বন্ধ ভাবি, ভাই এই মুহূর্তে খুবই ডিস্টার্ব। রাদীপ ভাই আছে হৃদ ভাইয়ের বাড়িতেই, তবে হৃদ ভাইয়ের আশেপাশে যাওয়ার অনুমতি আপাতত কারো নেই ভাবি। আপনি বরং এখন রেস্ট করুন, ভাইয়ের সাথে কাল কথা বলিয়েন। আমি বরং আপনার জন্য ডাক্তার ডাকি। নিস্তব্ধ রাত আর ঘোরকালো অন্ধকারে অল্প আলোয় মিটমিট তারাগুলো যেন মুগ্ধতা ছড়াচ্ছে আকাশের বুকে। শহর জুড়ে ঠান্ডা হাওয়া আর ঝিঝি পোকার ডাক। ঘুমন্ত শহরটা যেন অদ্ভুত ছন্দ তুলছে। উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে যান্ত্রিক ল্যাম্পপোস্টগুলো। চাঁদবিহীন অন্ধকারের মাঝেও ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আলোকিত ঘুমন্ত শহর। মাঝে মধ্যে দুই একটা যান্ত্রিক গাড়িকে চলে যেতে দেখা যাচ্ছে। তবে এর মধ্যে রাতে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হলো একদল ছন্নছাড়া কুকুর। রাস্তার মাঝে এলোমেলো দৌড় আর ঘেউ ঘেউ শব্দ করে ঘুমন্ত শহরটাকে জানান দিচ্ছে তাদের পাহারাদারিতার খবরটি। আবার দু একটা কুকুরকে রাস্তার মাঝে বুক লাগিয়ে শুয়ে পড়তেও দেখা যাচ্ছে। মায়া বিরতিবিহীন দৃষ্টিতে সেই সব তাকিয়ে দেখছে চারতলার ফ্ল্যাটের বারান্দা হতে। মধ্যরাতের প্রহর তখন 2:20 ঘরে। এত রাতে না ঘুমিয়ে স্বাভাবিক মাত্রায় চুপচাপ বসে থাকাটাও অস্বাভাবিক কিছুর ইঙ্গিত করে। নিশ্চুপ উদাস মায়া আবারও শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে হাতের ফোনটা দিয়ে 56 বারের মতো কল মিলালো হৃদকে। প্রতিবারের মতোই রিং হতে হতে কল কাট হয়ে গেল এক সময়। মায়া জানে হৃদ ওর কল রিসিভ করবে না, তারপরও বিরতিহীন একের পর এক কল করেই যাচ্ছে। মায়া পুনরায় কল করে তাকিয়ে রইল সেই ল্যাম্পপোস্টের হলুদ আলোর রাস্তার দিকে। তখনই হঠাৎ কেউ অন্ধকার বারান্দার আলো জ্বালতেই মায়া চমকে পাশে তাকালো। ঘুমন্ত জুঁইকে দরজার পাশের সুইচ বোর্ডে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া স্বাভাবিকের ন্যায় পুনরায় দৃষ্টি ফেলল রাস্তায়। নিস্তব্ধ নীরবতা ভেঙে মায়াই প্রথম বলল, আলোটা চোখে লাগছে জুঁই, লাইটটা অফ করে দে। মায়ের কথায় সত্যি সত্যি জুঁই তৎক্ষণাৎ লাইটটা অফ করে মায়ের পাশে বসতে বসতে ঘুমন্ত গলায় বলল, এত রাতে এখানে কি করছিস তুই?
মায়ের উদাসীন উত্তর আসলো তক্ষুনি, আকাশের চাঁদগুলো গুনছিলাম। মায়ের কথায় জুই ঘাড় বেঁকে উকিঝুঁকি নেড়ে দূর আকাশের দিকে তাকিয়ে অসংখ্য তারার মাঝে একটা চাঁদেরও সন্ধান পেল না। এই অমাবস্যায় চাঁদ পাবে কোথায়? তাছাড়া চাঁদ তো একটাই হয়। কিন্তু মায়া বলল অসংখ্য চাঁদের কথা। জুই একই গলায় বলল, এই অন্ধকার রাতে চাঁদ কোথায় পেয়েছিস তুই? আমি তো দেখছি না। না দেখলে চলে যা, রুমে গিয়ে ঘুমা। তোর জন্য আজ চাঁদ ওঠেনি আকাশে, আমার জন্য উঠেছে, তাই আমি দেখছি। তুই যা। মায়ের মন খারাপের আভাস জুই বুঝতে পেরেই বলল, মুড অফ? মায়া একইভাবে দূর আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, আজ 20 দিন হয়েছে ওনার সাথে আমার যোগাযোগ নেই জুই। উনি নিশ্চয়ই খুব রেগে আছে আমার উপর। ওনাকে আমি কিভাবে বোঝাবো? যা হয়েছে তাতে আমার কোনো হাত ছিল না। আমি তো ওনাকে ভালোবাসি, তাকে রেখে নিশ্চয়ই অন্য কারো কাছে যেতাম না। মায়ের কথায় এবার জুইও সিরিয়াস হয়ে বসল। আজ অনেক দিন ধরে হৃদ মায়া আরিফের মনোমালিন্যতার কাহিনীগুলো দেখছে জুই। সবকিছু বুঝেও জুইয়ের মায়ের সঙ্গে এই বিষয়ে তেমন কোনো কথা হয়নি। এমন না জুই এই বিষয়ে কথা বলতে চায়নি, বরং জুই প্রথম থেকেই মায়ের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চেয়েছিল। কিন্তু মায়াই প্রতিবারের মতো ওদের সম্পর্কের বিষয়গুলো এড়িয়ে গেছে। তাই এখন মায়াকে নিজে থেকে এইসব বিষয়ে কথা বলতে দেখে জুইও আগ্রহী হলো। মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ভুলটা তোর দ্বারাই হয়েছে ঋতু। তোর উচিত ছিল সবটা আরো আগে ভাইয়াকে জানানোর, তাহলে হয়তো সবকিছু এতটা বিগড়ে যেত না। আরিফ ভাইয়াও খুব কষ্ট পেয়েছে সেই দিন। আজ পর্যন্ত তোর সাথে কথা বলছে না ভাই। জুয়ের কথায় মায়া গোপন দীর্ঘশ্বাসটা প্রকাশ্যেই ছাড়ল। খোলা আকাশের দিকে তাকিয়ে হাতের ফোনটা পাশে রাখলো। ওই আকাশে তারার দিকে তাকিয়েই বলল, আজ আমি যতটা অপরাধী, সেদিন সবাইকে সবটা আগে জানালেও ঠিক ততটাই অপরাধী থাকতাম জুই। হয়তো আরিফ ভাই আর ওনার জায়গায় ভিন্ন মানুষগুলো দাঁড়িয়ে থাকতো, তবে সব দিক থেকে আমি আসামি হতাম। আমার দিকটা কেউ বুঝতে চাইতো না, যেমনটা আজ কেউ চাচ্ছে না। মায়ের মন খারাপে জুয়েরও মন খারাপ হলো। বিগত দিনগুলো ধরে দেখে আসছে মায়াকে হৃদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে। প্রতিবারের মতোই মায়া বিফল হয়। শুধু তাই নয়, খানবাড়ির কারোর সঙ্গেই মায়া যোগাযোগ করতে পারছে না, এমনকি আসিফের সঙ্গে পর্যন্ত না। হৃদের সঙ্গে মায়ের মনোমালিন্যতা বোঝা যায়, কিন্তু তাই বলে আসিফের সঙ্গে কেন মায়া যোগাযোগ করতে পারছে না সেটা বুঝতে পারছে না জুই। সেদিন হাসপাতাল হতে মায়া আর আরিফকে বাসায় পৌঁছে দিয়েই সে ঢাকায় ব্যাক করে। তারপর থেকে আসিফ অনেকটা নিরুদ্দেশ বলা যায়, মায়ের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করছে না। জুই মায়াকে হঠাৎই বলল, ঢাকা যাবি ঋতু ভাইয়ের সঙ্গে দেখা করতে? জুয়ের কথায় মায়া দূর আকাশ হতে দৃষ্টি সরিয়ে তাকালো জুয়ের দিকে। হালকা ভ্রু কুঁচকে বলল, ঢাকা? হ্যাঁ, কেন? দেখ, ভাইয়া তোর উপর খুব রেগে আছে। আমার মনে হয় না তিনি তোর ফোন রিসিভ করবে। এজন্য বলছিলাম তুই বরং কাল ঢাকা চলে যা ভাইয়ার কাছে। দুজন সামনাসামনি হলে তুই তোর দিকটা ভাইয়াকে বোঝাতে পারবি। আর উনি যদি বুঝতে না চায় আমাকে, তখন? দেখ ঋতু, কোনো মানুষ এতটা শক্ত হয় না যে তার ভালোবাসার মানুষের দিকটা বুঝতে চাইবে না, অবুঝের মতো বারবার আঘাত করবে। আমার মনে হয় তুই ভাইয়ার কাছে গেলে তিনি আর রাগ করে থাকতে পারবে না তোর ওপর, বরং তোর দিকটা শুনতে চাইবে। তারপরেও যদি দেখিস তিনি তোর দিকটা বুঝতে চাইছে না, তাহলে মনে করবি ভাইয়া তোকে আর তার জীবনে চাইছে না, হয়তো তিনি ভিন্ন কিছু চাইছে। হতে পারে সেপারেশন। জুয়ের মুখে সেপারেশন শব্দটা শুনে মায়ের কোথাও যেন প্রচণ্ড আঘাত হানল। মা জুয়ের থেকে দৃষ্টি সরিয়ে দুই হাতে মাথা চেপে ঝুঁকে বসতে বসতে বলল, তুই যা জুই, আমার ভালো লাগছে না। জুই থাকার আকুতি জানিয়ে বলল, আর একটু থাকি না। না। জুই প্রসঙ্গ এড়াতে চেয়ে বলল, কাল কলেজে যাবি ঋতু? অনেকদিন তো হলো কলেজে যাস না। রাফা তো তোর কথা রোজ জিজ্ঞেস করে, যাবি কাল? মায়া একইভাবে বলল, জানি না, তুই যা এখন। জুই মায়াকে কিছু বলতে গিয়েও বলল না, কিন্তু মায়াকে ছেড়ে রুমেও গেল না, বরং ঠাই মায়ের পাশে বসে রইল। মূলত জুয়ের মন চাচ্ছে না মায়ের মন খারাপের অবস্থায় তাকে একা ফেলে যেতে। মায়া মাথা ঝুঁকে কিছুটা সময় বসে থাকার পরও জুইকে নড়তে না দেখে পাশ থেকে ফোনটা হাতে তুলে ঠাস করে উঠে দাঁড়ালো। জুইকে পাশ কাটিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ল উপুর হয়ে। মায়াকে শুয়ে পড়তে দেখে জুইও বারান্দার দরজা চাপিয়ে মায়ের পাশে শুতে শুতে ভাবল মায়ের কথা। মায়ের হৃদের জন্য মন খারাপ হয়, কিন্তু হাসপাতাল থেকে আসার পর কখনো মায়াকে হৃদের জন্য কাঁদতে দেখেনি, বরং চুপচাপ মন খারাপ করে বসে থাকতে দেখেছে বড়জোর। কিন্তু আরিফ যখন মায়াকে নীরবে এড়িয়ে যায়, মায়াকে দেখেও না দেখার মতো করে থাকে, আবার মায়ের সঙ্গে কথা বলে না,
তখন মায়াকে খুব কাঁদতে দেখা যায়। জুই এতটা দিন মায়াকে পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পেরেছে সেটা হলো মায়ার হয়তো হৃদের রাগের ধারণা আগে থেকেই ছিল, সেজন্য হয়তো পূর্ব থেকেই প্রস্তুত ছিল এমন কিছু হবে বলে। কিন্তু আরিফের অভিমান, নীরবতার ভার নেওয়ার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিল না মায়া। সেজন্য ভ্রাতৃত্বের সম্পর্কে টানাপোড়েন মায়া সহ্য করতে না পেরে কেঁদে ওঠে নিজের অজান্তেই। যেই মায়ের দিকে কাত হয়ে শুয়ে গোপনে দীর্ঘশ্বাস ফেলল, ভাবল না জানি কবে সবটা ঠিক হয়। জুই নিজেও কখনো আরিফকে দেখেনি তীব্র অভিমানে এইভাবে চুপ করে যেতে। যেখানে আরিফ সবার থেকে মায়ের প্রতি বেশি যত্নশীল, সেই আরিফ আদরের মায়ের প্রতি এতটা নিশ্চুপ হয়ে যাবে সেটা সত্যিই জুই ভাবেনি কখনো। আরিফের নিশ্চুপতা মায়ের অপরাধবোধকে ক্ষণে ক্ষণে পাপে তুলছে। মায়ের প্রতি জুয়ের খুব মায়া হয়। চোখের পলকে কেমন মায়া ভালোবাসার দুটি সুন্দর সম্পর্ক ভরসার জায়গা হারিয়ে অবিশ্বাসের পোকা ধরল। আল্লাহ করুক মায়ের জীবনে সবটা আবার ম্যাজিকের মতো ঠিক হয়ে যাক। আরিফ হৃদ দুজনই মায়াকে আবার বিশ্বাস করে যার যার সম্পর্কের জায়গা থেকে আগলে নিক। জুয়ের ভাবনা চিন্তার মাঝেই হঠাৎ মায়া মাথা উঁচিয়ে অন্ধকারে তাকালো জুয়ের দিকে। হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন করে বলল, আমাকে তোর ধর্ষিতা মনে হয় জুই? মায়ের অপ্রত্যাশিত প্রশ্নে চমকে ওঠে জুই। হতভম্ব হয়ে তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করে বলল, এসব কি বলছিস তুই? ধর্ষিতা হতে যাবি কেন? তোরাই তো বলেছিস সেই দিন রাতে জঙ্গিদের হাতে পড়িসনি, তাহলে এখন আবার এসব কথা কোত্থেকে আসছে? জুয়ের কথায় মায়া পুনরায় বালিশে মাথা রাখতে রাখতে ভাঙা ভেজা গলায় বলল, আমি মনে হয় আমার স্বামীর চোখে ধর্ষিতা জুই। আমাদের যখন খাত থেকে উদ্ধার করা হয় তখন আমাদের দুজনের শরীরে জখম ছিল, হয়তো সেই জখমগুলো দেখেই উনি আমায় ঘৃণা করছেন, ভেবেছেন আমি ধর্ষিতা। নষ্টা বউকে চায় না বলেই যোগাযোগ করতে চাইছেন না, সেপারেশন চাই। মায়ার কথাই জুই খানিকটা ধমকের স্বরে বলে, বাজে বকিস না মায়া, তোকে উদ্ধার করা থেকে ডাক্তার দেখানো সব কিছু হৃদ ভাই নিজে হাতে করেছে। কই তখন তো এমন কিছু বলতে শুনিনি, নাকি তুই হৃদ ভাইকে এমন কিছু বলতে শুনেছিস? আমার জানা মতে রাফা ওই জঙ্গি ছেলেগুলো শনাক্ত করে র্যাব ক্যাম্পে আসিফ ভাইয়ের সঙ্গে গিয়েছিল। ছেলেগুলোকে শনাক্ত করাও হয়েছে। জঙ্গি ছেলেগুলো স্বীকারোক্তি দিয়েছে তারা শুধু রাফাকে তুলে এনেছিল, সেদিন তোকে তারা আনেনি। তুই নাকি নিজে গিয়েছিস রাফাকে বাঁচাতে। রাফা বা তোর কোনো ক্ষতি তারা করেনি, এমনকি তারা নাকি তোদের দেখেনি পর্যন্ত, আর না ধরতে পেরেছে। তাহলে তুই হঠাৎ এইসব কথা ভাবছিস কেন? হৃদ ভাই শুধু তোর এঙ্গেজড হওয়ার বিষয়ে রেগে আছে, অন্য কিছু না। তুই ভুল ভাবছিস ওনাকে। জুয়ের কথায় মায়াকে আর নড়তে দেখা গেল না। জুই অনেক অপেক্ষা করলো মায়ের উত্তরের, কিন্তু মায়াকে উত্তর না করতে দেখে বুঝলো মায়া হয়তো এইসব বিষয়ে আর কথা বলতে চাইছে না। তাই জুয়ো আর কথা না বাড়িয়ে মায়ের দিকে মুখ করেই একটা সময় ঘুমিয়ে পড়ল। তবে মনে মনে দোয়া করলো যাতে মায়ের জন্য যেন নতুন একটা ভোর হয়, ভালোবাসা আর বিশ্বাসময়। সকাল 8:45। রিক্সা থেকে নেমে ভাড়া মিটালো জুই। মায়া পাশেই কলেজ ড্রেসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে। রিক্সা থেকে নামতেই মায়া লক্ষ্য করলো আশপাশের সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আর চোখে মায়াকে দেখছে। মায়া বুঝল না সবার এমন দৃষ্টির কারণ, আর না জানতে চাইল কেন সে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু। অসুস্থ মায়া বিগত একটা মাস কলেজে আসেনি। সুস্থ হওয়ার পরও মানসিক টানাপোড়েনের কারণে আসলো না। সামনে টেস্ট পরীক্ষা বিধায় আসতে হলো। নতুন করে আবার পড়া শুরু করতে হবে। বিগত দিনে অনেক পড়া বাকি, তাই আজ মায়ের কলেজে আসা। জুই ভাড়া মিটিয়ে মায়াকে নিয়ে কলেজে প্রবেশ করতেই আশেপাশের সবার নজর মায়ের উপরে লক্ষ্য করলেও সে চুপ থাকলো। জুই জানে কেন সবার কৌতূহলের দৃষ্টি মায়ের ওপর। বিগত দিনগুলোতে মায়া কলেজে উপস্থিত না থাকলেও জুই ঠিকই উপস্থিত ছিল। সেজন্য সে জানে বিগত দিনগুলোতে মায়াকে নিয়ে ক্যাম্পাসের ভিতরে কতটা চর্চা হয়েছে। স্যাররা থেকে শুরু করে ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সবার মুখে মুখে মায়ের চর্চা। আর সেই চর্চার বিশেষ কারণও ছিল কলেজ কর্তৃপক্ষ মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের বউ মায়া। আর এটাই ছিল মায়াকে সকলের চোখে আলোচনার কেন্দ্রবিন্দু করার কারণ। সেদিন ট্যুরযাত্রার পর থেকেই হৃদ মায়ের কাহিনী পুরো ক্যাম্পাসের অলিগলি ছড়িয়েছে। হয়তো কিছুক্ষণ পর মায়াও এই বিষয়টি নিয়ে অবগত হয়ে যাবে। ক্যাম্পাসের করিডোর ধরেই হাঁটছিল মায়া আর জুই। দ্বিতীয় তলায় ক্লাসরুম ওদের। শ্রেয়া নাদিয়া কলেজে এসেছে কিনা আপাতত জানা নেই মায়া বা জুয়ের কারোরই। এরই মধ্যে দুজনের যাওয়ার পথে হঠাৎ কোথায় থেকে রাফা এসে পেছন থেকে মায়াকে জাপটে ধরলে খই হারায় মায়া। তাল সামলাতে না পেরে আতঙ্কে জুইকে ধরতে চাইলে অপ্রস্তুত জুইও খই হারিয়ে তিনজনই পড়ল একত্রে। করিডোরের দেয়াল ঘেঁষেই পড়ল। এতে ব্যথা পেল তিনজনই, কিন্তু মায়ার গলায় রাফার দুই হাত বাঁধা থাকায়
নিঃশ্বাস আটকে আসার উপক্রম হতেই মায়া জোর করে রাফার হাতটা গলা থেকে ছাড়াতে চেয়ে বলল, বেয়াদব মহিলা, ছাড়, নিঃশ্বাস নিতে পারছি না আমি। মায়ের কথায় রাফা তাড়াহুড়ো করে গলা থেকে হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, সরি, বেশি ব্যথা পেয়েছিস? মায়া দেয়াল ধরে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে আবারও মায়ের হাত টেনে মায়াকে ধরলে মায়া কপট রাগ দেখিয়ে বলল, বেয়াদব মাইয়া, তুই কি আমার জামাই লাগোস? ঘেঁষাঘেঁষি করিস কেন? ছাড়। জুইও সবে সোজা হয়ে দাঁড়িয়েছিল। এর মধ্যে মায়ের তেড়া কথাই জুই কাঁধের ব্যাগটা টেনে ঠিক করতে করতে বলল, কথাটা কপি পেস্ট মনে হয়। তুই ঠিক কাকে কপি করছিস বলতো মায়া? একদিকে রাফার টানাটানি শেষ হচ্ছে না, অন্যদিকে জুয়ের খোঁচা মারাই বিরক্ত চোখে জুয়ের দিকে তাকিয়ে নিজের পড়ে থাকা ব্যাগটা তুলে ঝেড়ে কাঁধে পড়তে পড়তে ক্ষিপ্ত গলায় বলল, নিজের জামাইরে কপি করছি, হয়েছে এবার সর। কথাটা বলেই মায়া জুইকে পাশ কাটাতে চাইলে পুনরায় হাত টেনে রাফা বলল, জানু কই যাস? রাফার টানাটানিতে বেশ বিরক্ত হলো মায়া, কিন্তু রাফার মুখে জানু ডাক শুনে খানিকটা ভ্রু কুঁচকে বলল, জানু? হ, তুই তোমার বেস্ট ফ্রেন্ড না? জানু তো ডাকতেই পারি। তুই আমার বেস্ট ফ্রেন্ড হলি কবে থেকে? যবে থেকে তুই আমার জীবন বাঁচালি তবে থেকে। এই জীবন তোর, আর এই জীবনে তুই হলি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বাকি সব বাদ। যে মানুষ জীবন বাঁচায় আমার চোখে তার মূল্য অনেক বেশি, আর সেখানে তুই তো আমার জীবন ইজ্জত দুটোই বাঁচিয়েছিস। তোর মূল্যায়ন আমার এই মনে প্রাণে বুকে কলিজায় সবখানে জানো। কথাগুলো বলতে বলতে রাফা পুনরায় অধিকার দেখিয়ে মায়ের কাঁধ জড়িয়ে গলা পেঁচিয়ে ধরল। মায়াকে নিয়ে সামনের দিকে কদম বাড়ালে মায়া অসহায় গলায় বলল, আমার ঠিক হয়নি সেদিন তোকে জঙ্গিদের হাত থেকে বাঁচানো, সেদিন তোকে জঙ্গলে ফেলে আসলে ভালো হতো। মায়ের কথায় 2 পয়সার পাত্তা দিল না রাফা। ওদের পাশে পাশে জুয়ো হাঁটছিল। রাফার নতুন বন্ধুত্ব জুয়ের সাথেও হয়েছে। রাফার চঞ্চলতা সম্পর্কে মায়ের ধারণা না থাকলেও বিগত দিনে জুয়ের বেশ ধারণা হয়েছে, সেই জন্য চুপ রইল। কিন্তু চঞ্চল রাফা মায়ের কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভুল তো তুই করেছিস আমাকে বাঁচিয়ে, সেটা তোকে মানতেই হবে জানু। আচ্ছা শোন, রিজিজুর সঙ্গে একটা বলদ থাকে না সবসময়, ওই মালটা কইরে? রাফার কথাই মায়ের সঙ্গে সঙ্গে জুয়ো দাঁড়িয়ে গেল সন্দেহ প্রকাশ করে। ঘাড় বেঁকে রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া বলল, কার কথা বলছিস তুই? মায়ের কথাই রাফা মনে করার মতো করে বলল, আরে আছে না একটা হাবাগোবা বলদ টাইপের, রিদ ভাইয়ের আগে পিছে ঘুরে, কি যেন নাম তার? অ না আ দিয়ে ছিল একটা নাম, আকিম না কি যেন নাম। পাশ থেকে রাফাকে সহজ করে জুই সন্দেহের বশে আসিফের নাম ধরে বলল, আসিফ ভাই? হ্যাঁ এটাই আসিফ। মায়া সন্দেহ করে বলল, আসিফ ভাইকে কেন চাই তোর? আজব, আমি কেন তাকে চাইব? সে কি ফ্রি ইন্টারনেট নাকি যে চাইব? তাকেই তো দেখলাম আমার আম্মুর সাথে সেই ভাব জমাতে। উড়ন্ত খবর শুনলাম সে নাকি আমার আম্মুর মেয়েকে পছন্দ করে। ঘটনা কতখানি সত্যি সেটাই তো জানতে তোর কাছে খবর নিতে আসলাম, বুঝেছিস? রাফার কথায় মায়া জুই দুজনেরই চোয়াল ঝুলে যাওয়ার মতো অবস্থা। মায়ার আগে জুই অবাক হওয়ার স্বরে বলল, আসিফ ভাই তোর বড় বোনকে পছন্দ করে রাফা? আল্লাহ, আসিফ ভাইকে দেখে তো মনে হয় না তিনি কখনো কোনো মেয়েকে পছন্দ করতে পারেন। জুইয়ের কথায় মায়াও একই মত পোষণ করল। রাফা খানিকটা ভাব নিয়ে মায়ের কাঁধে আবারও আগের মতো পেঁচিয়ে সামনে হাঁটতে হাঁটতে জুইয়ের কথার উত্তরে বলল, আমি আমার পরিবারের একমাত্র সিঙ্গেল পিস। আমার ছোট বড় সামনে পেছনে উঁচু নিচু কোনো ভাই বোন নেই। আমার বাবা মার একমাত্র সুকন্যা আমি, বুঝেছিস? ক্লাসমেট হিসেবে রাফার সঙ্গে মায়াদের পূর্ব পরিচিতি থাকলেও কখনো সেইভাবে রাফাকে চেনা জানা হয়নি কারো। ট্যুরের পর থেকেই রাফার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হওয়া মায়াদের। রাফার খবর পেয়ে রাফার বাবা মা রাঙামাটিতে গিয়েছিল, কিন্তু তখন মায়াকে নিয়ে রিত চলে এসেছিল সেখান থেকে। কিন্তু তার পরদিনই মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় রাফার পুরো পরিবার। মায়াকে জড়িয়ে ধরে রাফার মা হাউমাউ করে কেঁদেছিল সেই দিন, একমাত্র মেয়ে রাফার জীবন বাঁচানোর জন্য। রাফার বাবাও কেঁদেছিল। মায়ের মাথায় দোয়ার হাত বুলিয়ে দোয়াও করেছিলেন তিনি। এরপর থেকেই রাফার মা বাবা মায়াকেও রাফার বোন আর নিজেদের আরেকটি মেয়ে বলে মেনে নিয়েছিল। সেদিন হতে বলতে গেলে রাফার পরিবারের সঙ্গে মায়ের একটা ঘনিষ্ঠ সুসম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু মায়া এটা জানতো না রাফার আর কোনো ভাই বোন ছিল না। এখন রাফার মুখে সে একমাত্র সন্তান হওয়ার কথাটা শুনে মায়া খানিকটা অবাক স্বরে বলল, তার মানে আসিফ ভাই তোকে পছন্দ করে রাফা? হতে পারে, আই ডোন্ট নো। আসিফ ভাইয়ের সঙ্গে তোর যোগাযোগ হয়? কথা বলিস তোরা ফোনে? আমি কেন কথা বলতে যাব আজব? তবে আমার আম্মুর সাথে যোগাযোগ আছে ওই লোকের। কাল রাতেও দেখলাম আম্মুকে ফোন করতে,
কিন্তু কেন? মায়া বুঝতে পারল আসিফ শুধু মায়ের একার ফোনটাই রিসিভ করছে না, বাকি সবার সাথেই আসিফের যোগাযোগ আছে। মায়া হাঁটা থামিয়ে অনেক রাগান্বিত গলায় রাফার কাছে ফোন চেয়ে বলল, তুই ফোন এনেছিস রাফা? রাফা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ। ফোনটা দে আমাকে। কেন, কি করবি? আসিফ ভাইকে কল দিব। রাফা আশেপাশের পরিবেশটা দেখে ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে মায়াকে বলল, এখানেই দিবি নাকি আগে ক্লাসে যাবি? ক্লাসে সবাই থাকবে, ক্যান্টিনে চল, ক্যান্টিন এখন খালি থাকবে, চল। রাফা ফোন হাতে দিতেই মায়া আসিফের মুখস্থ নাম্বারটা টাইপিং করে তৎক্ষণাৎ কল মিলালো আসিফকে। সকাল হওয়ায় আশেপাশে ছাত্রছাত্রীদের আনাগোনা কম। ক্লাস শুরু হতে আরও 40 মিনিট বাকি। ক্যান্টিনে গিয়ে বসতে কয়েক মিনিট সময় লাগবে বলে অধৈর্যের মায়া ক্যাম্পাসের করিডোরে একপাশে দাঁড়ালো। অধৈর্যের নাই আসিফকে পরপর কল মিলালেও আসিফ সেটা রিসিভ করল না। তৃতীয়বারের মতো ওপাশের কলটা রিসিভ হতেই অধৈর্যের মায়া শক্ত গলায় আসিফকে শুধালো, ফোনটা আপনার ভাইকে দিন আসিফ ভাই। রাফার নাম্বার থেকে মায়ের কণ্ঠ পেতেই আসিফ বুঝতে পারল আজ মায়া কলেজে গিয়েছে, হয়তো দুজন একত্রেই আছে। আসিফ রাফা ভেবে মায়ের কল রিসিভ করে যেন বিপদে পড়ে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া। আসিফ কার কথা শুনবে, জামাইয়ের নাকি বইয়ের? কি করবে আসিফ সেটা ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, ভাবি ভাই তো রুমে, সেখানে নিয়ে যান। ভাই অফিসের জন্য রেডি হচ্ছে ভাবি, আমি এখন গেলে ডিস্টার্ব হবে। মায়া একইভাবে জেদ্দি গলায় বলল, আমি ডিস্টার্ব করবই। মায়ের জেদি গলায় আসিফ অসহায় বোধ করে বলল, ভাবি আপনার ফোন আমি রিসিভ করেছি শুনলে ভাই রাগ করবেন। আসিফের কথাই মায়া রাগান্বিত গলায় বলল, আপনি আমার ফোন কোথায় রিসিভ করেছেন? আপনি তো রাফার কল রিসিভ করেছেন। রাফার সাথে আপনার কি চলে আমি জানি না বুঝি? আসিফ তাড়াহুড়ো করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাবি, আমার কারো সাথে কিচ্ছু চলে না, সবই ষড়যন্ত্র। ঠিক আছে, আমি সেটা রাফার আম্মুকে বলে দিবনি তাহলে। মায়ের কথায় এবার আসিফ চুপ করে গেল। একদিকে হৃদ, অন্যদিকে মায়া, দুটোই জিদ্দি টাইপের মানুষ, যেমন বউ তেমন জামাই। কার আদেশ শুনবে আসিফ? অসহায় আসিফ নিরুপায় হয়ে বলল, 2 মিনিট সময় দিন ভাবি, এক্ষুনি যাচ্ছি। আমি ভিডিও কল দিচ্ছি তাহলে। মায়া তৎক্ষণাৎ কল কেটে রাফার একই নাম্বার থেকে আসিফকে ভিডিও কল মিলালো হোয়াটসঅ্যাপে। আসিফ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে সেই কলটি দেখল। হৃদের কক্ষের দরজা নক করতেই ভেতর থেকে ডাকলো হৃদ। আসিফ এক বুক সাহস নিয়ে ভেতরের রুমে প্রবেশ করতেই দেখল সত্যি সত্যি হৃদ প্যান্ট ইন করে পড়ছে অফিসের জন্য রেডি হতে। আসিফ ফোন হাতে নিয়ে হৃদকে দেখল আয়নার ভেতর। হৃদ তখনও প্যান্টের বেল্ট কোমরে জড়াতে জড়াতে তাকালো জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আসিফের দিকে। ফোনের রিংটোনের শব্দ হৃদের কানেও যাচ্ছে, কিন্তু আসিফকে কিছু বলতে না দেখে বরং চুপচাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ হালকা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি চাই, কেন এসেছিস? আসিফ এক বুক সাহস নিয়ে মায়ের ভিডিও কল রিসিভ করলো। হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই জরুরি ফোন এসেছে, আপনি ছাড়া সমাধান হচ্ছে না, একটু কথা বলে দেখুন প্লিজ। হৃদ জরুরি ফোন মনে করে হাত বাড়িয়ে আসিফের থেকে ফোনটা নিতে চেয়ে জিজ্ঞাসু গলায় বলল, কে ফোন করেছে? আসিফ হৃদের হাতে ফোনটা দিয়েই তৎক্ষণাৎ দরজার দিকে দৌড় দিতে দিতে বলল, ভাবি ফোন করেছে। চোখের পলকে আসিফ উধাও, কিন্তু হৃদের হাতে থাকা ফোনটিতে মায়ের হাস্যোজ্জ্বল মুখটি ভাসছে। হৃদ ফোনের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। অনেকটা দিন পর দুজন আবার মুখোমুখি হলো। হৃদ রাগের তোপে ফোন কাটতে চাইলে মায়া অধৈর্যের ন্যায় তাড়াহুড়ো করে বলল, এই কল কাটবেন না প্লিজ। চোয়াল শক্ত করা হৃদকে তারপরেও কল কাটার মনোভাব করতে দেখে মায়া আবারও তাড়াহুড়োই বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ। কল কাট করা লাল বাটনের দিকে থাকা হৃদের বৃদ্ধ আঙুলটি তৎক্ষণাৎ কেঁপে উঠল। যতটা রাগ মায়ের কল পেয়ে হয়েছিল ঠিক ততটাই বরফের ন্যায় গলে গেল মায়ের মুখে আই লাভ ইউ জান বাক্যটি শুনে। হৃদের তপ্ত মেজাজ শীতল হলো। দুজনের মধ্যে এই প্রথম ভালোবাসার লেনদেন করা। মায়ের ভালোবাসার সম্পর্কে হৃদ প্রথম থেকেই জানত, কিন্তু কখনো মায়া বা সে সরাসরি কাউকে ভালোবাসি বলা হয়নি আজও। এই প্রথম মায়ের মুখে ভালোবাসি শব্দটা বলা। হৃদের মায়ের উপর জমে থাকা সকল রাগ যেন এক মুহূর্তে গলে গেল। হৃদ যেও যেন নিজের রাগ ধরে রাখতে পারছে না মায়ার ওপর। হৃদ বুঝল না সে কি এই কথা শোনার জন্য এতদিন রাগ করে বসেছিল? কই না তো, হৃদ তার বইয়ের বেঈমানির জন্য রাগ করেছিল। তাহলে সেই নারীর মুখে সামান্য ভালোবাসি কথা শুনে সে কেন গলে যাচ্ছে? তার তো আরও রেগে থাকা উচিত। এত ভালোবাসা দেখেই তো এই নারী অন্য কারো নামে এঙ্গেজড হয়েছিল। তাহলে এই নারী যে এখন ভালোবাসি বলে আবারও বেঈমানি করবে না, তার কি গ্যারান্টি আছে?
মায়ের এঙ্গেজড হওয়ার কথা হৃদের স্মরণে আসতেই মস্তিষ্ক তড়াক করে জ্বলে ওঠে রাগে। হৃদকে চোয়াল শক্ত করতে দেখে মায়া আবার নরম সুরে বলে, আই মিস ইউ জান, এতগুলো মিস করেছি আপনাকে। আমার মন জ্বলে আপনার জন্য, সারা রাত ঘুমাতে পারি না, খালি কেমন কেমন করে। আপনি সাথে থাকলে কত আদর করতাম আপনাকে। আপনি কেন আসেন না আমার কাছে? চলে আসেন তো তাড়াতাড়ি। মায়ের দুষ্টু কথায় হৃদ অভ্যস্ত নয়। হুটহাট মায়ের দুষ্টু কথায় হৃদ অপ্রস্তুত হলো। হৃদের মনে হলো তার বউ তার ইজ্জত নিয়ে টানছে, আর একটু কথা বাড়ালেই এই মহিলা আরও উল্টাপাল্টা কথা বলে হৃদের ইজ্জতে হাত দিয়ে বসবে। কি সরাসরি আবদার, তাকে আদর করতে চায়। বেয়াদব মহিলা তাকে অপদস্থ করে। হৃদ কি বলবে ভেবে না পেয়ে মিথ্যা রাগারাগি ফেস করে ধমকের স্বরে বলল, বেয়াদব। সঙ্গে সঙ্গে হৃদের কল কাট হয়ে গেল। মায়া ফোন নামিয়ে দুষ্টু হাসল। জুই আর রাফার থেকে একটু দূরত্ব বজায় রেখেই এতক্ষণ হৃদের সাথে কথা বলছিল মায়া। কল কেটে যেতেই দুজন এগিয়ে আসলো মায়ের দিকে। মায়াকে একা হাসতে দেখে রাফার আগে জুই বলল, হাসছিস কেন, কি হয়েছে? ভাইয়াকে মানাতে পেরেছিস? মনে হয় একটু পেরেছি। মনে হয় মানে? এর মানে ভাইয়াকে এখনো মানাতে পারিসনি তুই? মায়া রাফার দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে জুইয়ের কথার উত্তরে বলল, ওনার প্রেমিকা নই, বউ হই আমি জুই। আমার সাথে কতদিন রাগ করে থাকবে সে? ওনাকে যদি পাগল না বানাই তাহলে আমিও হৃদ খানের বউ না। মায়ার কথার সঠিক অর্থ জুই বুঝল না। জুই মনে করল মায়া উল্টাপাল্টা কোনো কাজের ইঙ্গিত করছে। জুই ভয়ার্ত গলায় মায়াকে বলল, পাগল বানাবি মানে? কি করবি তুই? দেখ মায়া, উল্টাপাল্টা কিছু করিস না। হৃদ ভাই এমনি তোর ওপর রেগে আছে। জুইয়ের কথাই মায়া বলল, ওনার সাথে সকল লিমিট ক্রস করার রাইট আছে আমার। বউ হই আমি ওনার। দেখ জুই, সম্পর্কের মধ্যে একজন রাগ করলে অপরজনকে তাকে বোঝাতে হবে। এটাই একটা সম্পর্কের সৌন্দর্য। আমার স্বামী রাগ করেনি, বরং আমাকে ভুল বুঝে আছে। এই অবস্থায় আমি তার ভুল না ভাঙিয়ে যদি চুপ করে থাকি তাহলে আমাদের সম্পর্কে ফাটল ধরবে, সেটা নিশ্চিত। একটা সম্পর্কে ভুল বোঝাবুঝি হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু সম্পর্কের ভুলটা শেষ না করে উল্টো সেই সম্পর্কটা শেষ করাটা বুদ্ধিহীনতার কাজ। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো নিজের সম্পর্ক শেষ করবে না, বরং সম্পর্কে হওয়া সেই কারণটাই শেষ করতে চাইবে। কথাটা বলেই মায়া রাফার কাছে ফোনটা দিয়ে ক্লাসরুমের দিকে হাঁটল। জুই তখন সেখানেই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকলো। জুইয়ের মনে হলো মায়ের শেষের কথাগুলো জুইকে উদ্দেশ্য করেই বলেছে। আয়ন আর জুইয়ের সম্পর্কে চলা সমস্যাগুলো ঠিক করে ইঙ্গিত করেছে। মায়া মাঝে মধ্যে বেশ ম্যাচিউরড আর গম্ভীর কথাবার্তা বলে। এই যেমন এখন বলল। আয়নের কথা মাথায় আসতেই জুই বিষণ্ণ ভগ্ন হৃদয় হলো। সেদিন হাসপাতালের সেই সাক্ষাতের পর আয়ন আর জুইকে কল করেনি। জুই অবশ্য আয়নের ফোনের অপেক্ষায় ছিল না। তারপরেও জুইয়ের অবুঝ মন বারবার যেন আয়নের ফোনের অপেক্ষায় ছিল। না চাইতেও আয়নের ফোন না করা নিয়ে মন খারাপ হয়েছে জুইয়ের। কিন্তু কেন সেটা জানে না জুই।